তো আমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করতেছিলাম। তো চ্যাপ্টার 6 নিয়ে আমরা আলোচনা করব। তো চ্যাপ্টার 6 এ আমরা হচ্ছে কি ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর করব। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কি জেফেট, দ্যাট ইজ জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। তো এখানে যেটা হয় যে আমাদের যে গেট এবং যে ইয়াটা থাকে, যে উপর নিচে যে গেটের যে কন্ট্যাক্টটা থাকে, এটা ইলেকট্রিক্যালি আসলে শর্ট হয়। এই ক্ষেত্রে হচ্ছে কি এটাকে পি টাইপ রিজিয়ন এর সাথে দেখানো হয়েছে। আর এখানে একটা ড্রেন থাকে, একটা সোর্স থাকে, যেটা হচ্ছে আমরা এন টাইপ রিজিয়নের সাথে আমরা এখানে কানেকশন দেখিয়েছি, এবং এন টাইপ রিজিয়নের মধ্যে আসলে চ্যানেলটা ফর্ম করে। চ্যানেল মানে হচ্ছে কন্ডাক্টিভ পাথ, যেই পথ দিয়ে হচ্ছে কি ড্রেন থেকে সোর্সের মধ্যে কারেন্ট ফ্লো করবে। তো এখানে পি প্লাস দিয়ে আসলে হেভি ডুপিং বোঝানো হয়েছে। পি প্লাস দিয়ে আসলে পি প্লাস দিয়ে পজিটিভ না, বরং হেভি ডুপিং এটা বোঝানো হয়। যেমন এখানে যদি এন প্লাস থাকতো তাহলে সেটা হেভিলি ডোপড এন রিজিয়ন বোঝানো হতো। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের দেখেন উপরে নিচে আসলে পিএন জাংশন ফর্ম করেছে, উপরে একটা পিএন জাংশন ফর্ম করেছে, নিচেও কিন্তু একটা পিএন জাংশন ফর্ম করেছে। তো যেখানে পিএন জাংশন ফর্ম করবে সেখানে আসলে ডিপ্লিশন রিজিয়ন ফর্ম করে। তো ডিপ্লিশন রিজিয়ন আমরা জানি যে যেইখানে ডোপিং কম থাকে, যেমন আপনি যদি উপরেরটা কথা চিন্তা করেন পি প্লাস আর এন, এখানে হচ্ছে ডোপিং সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে পি সাইডে, এন সাইডে ডোপিং কম। এই জন্য আমার ডিপ্লিশন রিজিয়নটা আসলে ওই এন সাইডের দিকে বেশি থাকবে, বা এন সাইডে, বা যে সাইডে হচ্ছে গিয়ে লো ডোপিং থাকে সেই সাইডে এক্সটেন্ড করে। নিচেরটা ক্ষেত্রেও তাই, যে আমার পি প্লাস সাইডে না, বরং হচ্ছে এন সাইডে হচ্ছে গিয়ে আমার ডিপ্লিশন রিজিয়নটা বেশি এক্সটেন্ড করবে, এবং এখানে এই হ্যাচিং লাইন দিয়ে আসলে ওই ডিপ্লিশন রিজিয়নটাই ইন্ডিকেট করা হয়েছে। যে আমাদের যে ফেটে যেটা হয় যে এই যে পিএন জাংশনের যে ডিপ্লিশন উইডটা আছে, সেই ডিপ্লিশন উইডটাই আসলে আমাদের চ্যানেল রেজিস্ট্যান্সটাকে কন্ট্রোল করতেছে, এবং এই ডিপ্লিশন উইডটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট। এটা আমরা পিএন জাংশনে দেখে আসছি যে আমাদের যদি রিভার্স বায়াসের যদি পরিমাণ যদি আমরা বৃদ্ধি করি, তাহলে যেটা হবে আমাদের ডিপ্লিশন উইডটা বাড়বে। ওকে, তো বুঝতেই পারতেছেন। তাহলে আমরা যেটা করব, চ্যানেলের যে রেজিস্ট্যান্সটা আছে এটাকে আমরা পটেনশিয়াল, এক্সটার্নাল পটেনশিয়াল দিয়ে আমরা হচ্ছে গিয়ে কন্ট্রোল করব। তো আমরা জানি যে কারেন্ট আই সমান সমান আসলে ভি বাই আর। ঠিক আছে, কারেন্ট আই সমান সমান ভি বাই আর। তাহলে আমাদের এখানে হচ্ছে গিয়ে আমরা এই যে রিলেশনটা আলোকে চেষ্টা করব এই জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য, এটা যে কারেন্ট ভোল্টেজ রিলেশন। তো আমাদের যে জেফেটটা আছে সেই জেফেটে আমরা এই ভিডিতে আমরা একটা ধরেন সোর্স আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, আর এই সোর্সটাকে আমরা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। এই ভোল্টেজ সোর্সের যে পজিটিভ বটাতে সেখানে আমরা ড্রেন, সেই যে ডি প্রান্তে আমরা এখানে কানেক্ট করব, আর হচ্ছে এই সোর্সটাকে আমরা গ্রাউন্ড করতেছি। তো এখন যেটা হচ্ছে যে আমাদের যখন কারেন্ট যখন খুব ছোট, ঠিক আছে, কারেন্ট যখন খুব ছোট, ফর স্মল কারেন্ট, তো বুঝতেই পারতেছেন যে আমাদের ড্রেনে একটা ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করতেছি, আর সোর্সে হতেছে 0 ভোল্ট। তার মানে হইতেছে ড্রেন থেকে সোর্সের দিকে যদি যান তাহলে হতেছে একটা ভোল্টেজের আপনি পরিবর্তন দেখবেন। ঠিক আছে, সেই ভোল্টেজের পরিবর্তনটা ফর স্মল কারেন্ট, আমরা এই ভোল্টেজের যদি পরিবর্তনটা যদি চিন্তা করি, সেই ভোল্টেজের পরিবর্তনটা এরকম লিনিয়ার হয়। আমরা যেটা বলতেছিলাম যে আমাদের যখন কারেন্টের ভ্যালু যখন ছোট হয় তখন হচ্ছে ড্রেন থেকে সোর্সের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা আছে সেটাকে আমরা এইভাবে লিনিয়ার ধরে নিই। ঠিক আছে, এবং তখন হচ্ছে কি আমরা মোটামুটি বলতে পারি আমাদের যে রেজিস্ট্যান্স যেটা আছে, চ্যানেলের রেজিস্ট্যান্স, সেটা এটাকে আমরা মোটামুটি হচ্ছে ফিক্স ধরে নিতে পারি, বা মোটামুটি আমরা কনস্ট্যান্ট ধরে নিতে পারি। বা ছোট যে কারেন্ট গুলো ফ্লো করবে বা ছোট যে ভোল্টেজ গুলো হবে তার জন্য হচ্ছে ডিপ্লিশন উইথের আসলে খুব একটা বেশি পরিবর্তন হচ্ছে না বলে আমরা ধরে নিচ্ছি, এবং তার ফলে চ্যানেলের রেজিস্ট্যান্সটা মোটামুটি আমরা ফিক্স ধরে নিচ্ছি। তাহলে আমাদের রেজিস্ট্যান্স যদি ফিক্স থাকে তাহলে কারেন্ট আর ভোল্টেজের রিলেশন আসলে কি হয়? রেজিস্ট্যান্স যদি ফিক্স থাকে তাহলে আমরা জানি যে আমাদের কারেন্ট এবং ভোল্টেজের রিলেশন হয় লিনিয়ার। এই আইভিটা তখন কি হবে? লিনিয়ার হবে। হ্যাঁ, যখন আরটা যখন বা রেজিস্ট্যান্সটা যখন কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে যে আমাদের, আমরা যদি আইভি ক্যারেক্টারিস্টিক যদি দেখি, তা আমাদের আইভি ক্যারেক্টারিস্টিকে ছোট যে ভোল্টেজ গুলো আছে সেগুলোর জন্য আমরা এরকম একটা লিনিয়ার একটা রিলেশন পাবো। আচ্ছা, এবার আমরা ধরেন যে ভোল্টেজ বাড়াইতে থাকলে আসলে কি ঘটনা ঘটবে সেটা আমরা যদি একটু দেখি। আমি জিনিসটা একটু এভাবে রিড্র করি। আচ্ছা, ধরা যাক যে এটা ইনিশিয়ালি এরকম ছিল। ঠিক আছে, ইনিশিয়ালি জিনিসটাকে রিড্র করে আমি এভাবে লিখলাম, এই যে মাঝখানে আমার হচ্ছে যে এন চ্যানেল। তো এখন আমি যখন ভোল্টেজ অ্যাপ্লাই করা শুরু করব, একটা জিনিস কিছুক্ষণ আগে কিন্তু আমি দেখিয়েছি যে আমাদের ভোল্টেজ প্রোফাইল যদি আমি এভাবে লিনিয়ার যদি ধরি, দ্যাট ইজ আমাদের যেই ইয়াটা আছে, যেই ড্রেনটা আছে, ড্রেনের কাছে হচ্ছে কি আমাদের ভোল্টেজটা সবচেয়ে বেশি।
তারপর আস্তে আস্তে যখন আমরা সোর্সের দিকে যাব তখন ভোল্টেজটা আস্তে আস্তে কি কম হতে থাকবে, কম হয়ে সোর্সে এসে জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখি, আমাদের এই যে পিএন জাংশনটা এটা কিন্তু রিভার্স বায়াসে আছে। কারণ খেয়াল করে দেখেন, আমরা যদি গেটে যদি 0 ভোল্টেজ যদি কথার কথা আমি যদি অ্যাপ্লাই করি, আর ড্রেনে যদি আমরা যদি একটা পজিটিভ ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হইতেছে, তাহলে আসলে পিএন জাংশন, এই যে এখানে যে পিএন জাংশনটা ফর্ম করতেছে সেটা আসলে কি রিভার্স বায়াসে আছে। এবং সেই কথাটা নিচের জন্য প্রযোজ্য, কারণ নিচেও তো আসলে এখানে এটাকে আসলে গেটের সাথে কানেক্ট করা হচ্ছে, তার মানে উপরে নিচে কিন্তু দুটো রিভার্স বায়াস আমরা হচ্ছে কি পিএন জাংশন কিন্তু দেখতেছি। তাহলে রিভার্স বায়াসে আপনি যখন ড্রেন ভোল্টেজ বাড়ানোর অর্থ হচ্ছে কি রিভার্স বায়াসের পরিমাণ বৃদ্ধি করা। তো রিভার্স বায়াসের পরিমাণ বৃদ্ধি করলে কি হবে, ডিপ্লিশন রিজিয়ন বাড়বে। এখন যেই জায়গায় হইতেছে ভোল্টেজটা বেশি, এই যে যেই জায়গায় হইতেছে ভোল্টেজটা বেশি, দ্যাট ইজ আমার হচ্ছে কি ড্রেনের সাইডে, সেই জায়গায় আমার ডিপ্লিশন রিজিয়নের যে উইডথটা সেটা কি হবে, তুলনামূলক বেশি হবে। অর্থাৎ ছবিটা হবে এরকম দেখতে। মানে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমি ড্রেনের সাইডে হচ্ছে ডিপ্লিশন উইডটাকে বেশি দেখাইছি, তারপর আস্তে আস্তে সোর্সের দিকে যখন যাচ্ছি ডিপ্লিশন উইড কিন্তু কমতেছে। তার কারণ হচ্ছে কি সোর্সের দিকে ভোল্টেজের পরিমাণ কম, সো ওই জায়গায় রিভার্স বায়াসের পরিমাণ কম, সো এই কারণে আসলে ডিপ্লিশন রিজিয়নটা ওখানে কম হবে। তো এটার ফলে আসলে কি হচ্ছে, এই যে ডিপ্লিশন উইডটা যে বাড়তেছে তার ফলে কিন্তু ইফেক্টিভ আসলে যে ইয়াটা ক্রস সেকশনটা সেটা কিন্তু কমে যাচ্ছে। ইফেক্টিভ ক্রস সেকশন কিভাবে কমতেছে সেটা আমি যদি একটু বলি, যে আমরা জিনিসটাকে যদি এভাবে চিন্তা করি, তো এটা হইতেছে আমাদের ক্রস সেকশন এ, ঠিক আছে, এবং আমরা জানি যে রেজিস্ট্যান্স আর সমান সমান রো এল বাই এ হয়। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে এই যে ক্রস সেকশনাল এরিয়া যেটা, ঠিক আছে, ক্রস সেকশনাল এরিয়াটা যদি কমে যায় তাহলে কিন্তু আমার রেজিস্ট্যান্স কিন্তু বেড়ে যাবে, এটা কমলে রেজিস্ট্যান্স বাড়বে। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি যদি এই দিক থেকে দেখেন, ড্রেনের সাইড থেকে যদি দেখেন, তাহলে এই যে ক্রস সেকশন এরিয়া, এইখানে যে আমি যদি একটা প্লেনের কথা যদি চিন্তা করি, তাহলে কি হবে, তার জন্য ক্রস সেকশন এরিয়া কম হবে। কারণ এটাকে যদি একটা গর্তের মতো চিন্তা করেন, এই গর্তটা যেমন এখানে যদি চিন্তা করেন, এই জিনিসটা মোটামুটি হচ্ছে কি শুরুতে ইউনিফর্ম। ঠিক আছে, ধরেন যে এখানে যদি একটা পাইপের কথা যদি চিন্তা করেন, পাইপের যে জায়গাটা যে ব্যাসটা সেটা মোটামুটি ধরেন ইউনিফর্ম। হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে যে এখানে জিনিসটা আসলে এই ড্রেনের সাইডে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এখানে যদি আপনি একটা ফাঁকা জায়গা বা একটা গর্তের কথা বা যাই বলেন না কেন, একটা পাইপের কথা চিন্তা করেন, তাহলে ড্রেনের সাইডে সেটার পরিমাণটা কিন্তু আসলে কম, সেই জায়গাটা কিন্তু আসলে কম, ইলেকট্রন যে এখান থেকে পাস করবে, কারেন্ট যে এখান থেকে পাস করবে, এটার জন্য এই জায়গায় কিন্তু আমার হচ্ছে গিয়ে ক্রস সেকশনটা হবে কম। ঠিক আছে, ক্রস সেকশনটা কম হবে, আর এই সোর্সের সাইডে ক্রস সেকশনটা হবে বেশি। তাই দ্যাট মিন্স আমাদের যেটা হচ্ছে যে এই জায়গায় কিন্তু আপনার হচ্ছে কি ডিপ্লিশন উইডটা বেড়ে যাওয়ার ফলে ইফেক্টিভ যে ক্রস সেকশন সেটা কমে গিয়ে আমার রেজিস্ট্যান্স কি হয়ে যাচ্ছে, আসলে বেড়ে যাচ্ছে। কথা কি বোঝা গেছে? ছবিটা আঁকছি, প্রথম ছবিটাতে দেখেন ইউনিফর্ম কিন্তু, ঠিক আছে, ক্রস সেকশনটা কিন্তু আসলে ইউনিফর্ম, এই যে জায়গাগুলো কিন্তু আসলে ইউনিফর্ম। কিন্তু এখানে খেয়াল করে দেখেন সেকেন্ড যে চিত্রটা আমি আঁকছি, সেকেন্ড চিত্রটা এই জায়গাটায় কিন্তু ক্রস সেকশন কম, এই জায়গায় ক্রস সেকশন গুলো বেশি। হ্যাঁ, তার মানে এই জায়গার আসলে ইফেক্টিভ রেজিস্ট্যান্স কিন্তু, যে জায়গায় ক্রস সেকশন কম সেই জায়গার ইফেক্টিভ রেজিস্ট্যান্স বেশি, আর যে জায়গায় ক্রস সেকশন বেশি সেই জায়গায় ইফেক্টিভ রেজিস্ট্যান্স কিন্তু কম। তার মানে আসলে বেসিক্যালি যেটা হইতেছে যে আমাদের কিন্তু ডিপ্লিশন উইডথ বেড়ে চ্যানেলের রেজিস্ট্যান্স কিন্তু বেড়ে যাচ্ছে। মূল জিনিসটা হচ্ছে এখানে যে রেজিস্ট্যান্সের কথা বলতেছি সেটা হচ্ছে চ্যানেল রেজিস্ট্যান্স। এই চ্যানেলের রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে যেটা হচ্ছে সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো চ্যানেলের রেজিস্ট্যান্স যদি বাড়ে, যে কিছুক্ষণ আগে যে বললাম এই যে কারেন্ট ভোল্টেজ রিলেশন যে আমি দেখাইছি লিনিয়ার কখন দেখাইছি, যখন হচ্ছে কি রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ কারেন্ট সমান আমরা জানি ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে আমাদের ওই রেজিস্ট্যান্সটা যদি ফিক্স থাকে তাহলে হইতেছে ভোল্টেজের সাথে কারেন্ট লিনিয়ারলি বাড়ে। কিন্তু এখন যদি ভোল্টেজের সাথে পাল্লা দিয়ে যদি রেজিস্ট্যান্সও যদি বাড়ে, তখন কিন্তু আর কারেন্ট আর ভোল্টেজের রিলেশন কিন্তু আর লিনিয়ার হবে না, বরঞ্চ কারেন্টের যে ইনক্রিজ রেট সেটা কিন্তু আস্তে আস্তে কমবে। দ্যাট মিন্স এই কার্ভটা আস্তে আস্তে নন লিনিয়ার হওয়া শুরু হবে, এই কার্ভটা আস্তে আস্তে কি হবে, নন লিনিয়ার হওয়া শুরু হবে ডিউ টু দ্য ইনক্রিজ ইন চ্যানেল রেজিস্ট্যান্স। তারপর যেটা হবে ফাইনালি, আমরা যদি ড্রেন ভোল্টেজ যদি আরো বাড়াই, আমরা যদি ড্রেন ভোল্টেজ আরো বাড়াইতে থাকি, তাহলে একটা সময় যেটা হবে এই যে ডিপ্লিশন উইথ দুটো কিন্তু একটা একটার সাথে এসে মিলিত হবে। ঠিক আছে, এটাকে বলা হয় পিঞ্চ অফ। ঠিক আছে, এটা হচ্ছে আমার পিঞ্চ অফ কন্ডিশন, যে এই জায়গায় দুটো জিনিস এসে টোটালি মিলিত হবে। তখন যেটা হবে, পিঞ্চ অফ কন্ডিশনে যখন পৌঁছে যাবে তখন কিন্তু আর কারেন্ট বাড়বে না, তখন ভোল্টেজ বাড়াইলেও দেখা যাবে কারেন্ট কিন্তু বাড়বে না, কারেন্টটা তখন এরকম স্যাচুরেট হয়ে যাবে। ঠিক আছে, যেই পয়েন্ট থেকে সে স্যাচুরেট হবে সেটাই হইতেছে আমার পিঞ্চ অফ ভোল্টেজ, ভি পিঞ্চ অফ। তার মানে
এখানে আসলে কি ঘটনা ঘটতেছে যে শুরুতে রেজিস্ট্যান্স মোটামুটি ফিক্স ধরা যায়, অর্থাৎ শুরুতে হচ্ছে ধরে নিচ্ছে যে খুব ছোট যখন কারেন্ট ফ্লো করতেছে তখন হচ্ছে গিয়ে ইফেক্টিভ রেজিস্ট্যান্সে খুব একটা বেশি পরিবর্তন হচ্ছে না, তখন মোটামুটি আমরা লিনিয়ার ধরে নিলাম। একটা সময় যখন হচ্ছে আমাদের যে ইয়াটা ডিপ্লিশন রিজিয়ন যে উইডটা সেটা কনসিডারেবল বেড়ে যখন আমাদের যে চ্যানেলের রেজিস্ট্যান্সটা সেটা যখন কনসিডারেবলি যখন কমে যাচ্ছে, তখন যেটা হচ্ছে যে ভোল্টেজের সাথে কারেন্টের যে ইনক্রিজ রেটটা সেটা কমে যাচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে এরকম একটা আমরা একটা নন লিনিয়ার একটা রিলেশন পাবো। তারপর যখন পিঞ্চ অফে যখন পৌঁছে যাবে তখন কারেন্টটা কি হয়ে যাবে, স্যাচুরেট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারেন্ট ভোল্টেজ রিলেশন যে জেফেটার ক্ষেত্রে। এবং এখানে কিন্তু আমরা গেট ভোল্টেজটা কিন্তু জিরো ধরে নিছি। তো এই যে এই ধরনের যে ডিভাইস যেখানে হইতেছে যে কোনো ধরনের গেটে আমরা কিন্তু ভোল্টেজ না অ্যাপ্লাই করেও কিন্তু জাস্ট ড্রেন থেকে সোর্সে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেই কিন্তু আমরা একটা কারেন্ট কিন্তু পাচ্ছি, ঠিক আছে। এই ধরনের ডিভাইস যেখানে আপনার আসলে চ্যানেল আগে থেকে ফর্ম করা থাকে সেই ধরনের ডিভাইসটাকে বলা হয় ডিপ্লিশন মোড ডিভাইস। ডিপ্লিশন মোড ফেট আর কি, ঠিক আছে, ডিপ্লিশন মোড ফেট। আর যেটা হচ্ছে যে এই যে ধরনের এটাকে এখানে যদি আমি বিভিন্ন এট ডিফারেন্ট গেট ভোল্টেজে যদি আমি এই একটা কারেন্ট ভোল্টেজ রিলেশনটা যদি দেখাই, আমি যদি গেট ভোল্টেজ আস্তে আস্তে কমাই তাহলে যেটা হবে এই কারেন্ট ভোল্টেজ রিলেশনটা যদি দেখি এই কার্ভটা আসলে নিচে নেমে আসবে, ঠিক আছে। কার্ভটা আসলে নিচে নেমে আসবে, নিচে নামতে নামতে একটা সময় যেটা হবে যে নেগেটিভ একটা গেট ভোল্টেজের জন্যই আমরা যেটা হবে যে ডিভাইসটা তখন টার্ন অফ হবে। তো এই ধরনের ডিভাইস যেখানে হতেছে আসলে আমাদের নেগেটিভ একটা গেট ভোল্টেজ অ্যাপ্লাই করে ডিভাইসটাকে টার্ন অফ করতে হয় সেগুলোকে বলা হয় ডিপ্লিশন মোড ডিভাইস। হ্যাঁ, ডিপ্লিশন কেন বলা হয় তার কারণ হচ্ছে গিয়ে আপনি খেয়াল করে দেখেন এই যে এখানে আমাদের যে পিএন জাংশন শুরুতে যে ফর্ম করেছিল, আমি যে শুরুতে যে অ্যানালাইসিস দেখিয়েছি পিএন জাংশন যে ফর্ম করেছে এখানে বলতেছে যে আমাদের রিভার্স বায়াস আছে, তাহলে আমাদের গেট ভোল্টেজটা যদি জিরোতে যদি আমরা ধরি তাতে যে রিভার্স বায়াস পাবো, আমরা যদি গেট ভোল্টেজটাকে যদি নেগেটিভ ধরি তাহলে রিভার্স বায়াসের পরিমাণটা তাহলে আরো বেশি হবে, কারণ এখানে তখন ভোল্টেজ ডিফারেন্স কি হবে, এই ভোল্টেজটা যদি জিরোর চেয়ে আরো কমে যায় তাহলে ভোল্টেজ ডিফারেন্স তখন আরো কি হবে, বেশি হবে। আপনি চিন্তা করে দেখেন এই যে ড্রেন থেকে গেট পর্যন্ত যে ভোল্টেজ ভিডি মাইনাস ভিজি, ঠিক আছে, ভিজিটা যদি আরো কমে যায় তাহলে এই এই যে রিভার্স ভোল্টেজ এটা কিন্তু রিভার্স ভোল্টেজ, ঠিক আছে, এটাই হচ্ছে আমার রিভার্স ভোল্টেজ যেটা রিভার্স বায়াসটা সেটা পরিমাণটা আরো বেশি বড় হবে। আরো বড় হলে তো তখন হইতেছে যে আমাদের এই যে ডিপ্লিশন রিজিয়ন যেটা আছে সেটা দেখা যাবে আরো ভেতরে ফর্ম করবে, ঠিক আছে, এখানে না ফর্ম করে ধরেন আরো ভেতরে ফর্ম করবে, তার মানে চ্যানেলের যে আমার যে ইফেক্টিভ যে উইথ সেটা শুরু থেকে অনেক কম থাকবে, ঠিক আছে। এই কারণে যেটা হইতেছে আমরা যখন নেগেটিভ যে ভোল্টেজ গুলো দিচ্ছি নেগেটিভ ভোল্টেজের জন্য আমাদের আসলে যে ইয়াটা পাচ্ছি যে আমরা যে আইভি ক্যারেক্টারিস্টিকটা পাচ্ছি সেটা দেখতেছি যে আস্তে আস্তে নিচে নামতেছে, ঠিক আছে। এভাবে করে আমরা নেগেটিভ একটা ভোল্টেজ অ্যাপ্লাই যদি করতে থাকি, যদি এখানে যদি আমি দেখাই যে আমরা যদি নেগেটিভ ভোল্টেজ যদি অ্যাপ্লাই করতে থাকি, আচ্ছা আমি ছবিটা আরেকবার জাস্ট ড্র করি। আচ্ছা, আমরা যদি নেগেটিভ ভোল্টেজ যদি অ্যাপ্লাই করতে থাকি তাহলে এই যে ডিপ্লিশন উইডটা আছে সেটাও তো আস্তে আস্তে বড় হইতে থাকবে, সেটা চ্যানেলের দিকে ঢুকতে থাকবে, চ্যানেলের দিকে সেটা আস্তে আস্তে ঢুকতে যাবে, যে লাল চিহ্নটা দিয়ে আমি সেটা বুঝাইলাম। আমার যদি গেট ভোল্টেজটা যদি আমি নেগেটিভ করতে থাকি, ঠিক আছে, তাহলে আমরা গেট ভোল্টেজটা যদি নেগেটিভ দিকে যদি বাড়াইতে থাকি তাহলে যেটা হবে যে এই ডিপ্লিশন রিজনটা চ্যানেলের ভিতরে এক্সটেন্ড করে একটা সময় কিন্তু আর কিন্তু যেটা হবে পুরো রিজন পুরো চ্যানেলের মধ্যেই কিন্তু আসলে কি হয়ে যাবে, ক্যারিয়ারটা ডিপ্লিট করবে, ঠিক আছে। কাজে বুঝতে পারতেছেন যে এই ট্রানজিস্টরটাকে অফ করার জন্য আমাকে কি করতে হইতেছে, যে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করে ক্যারিয়ার গুলোকে বা চ্যানেলের মধ্যে যে ক্যারিয়ার গুলো আছে সেগুলোকে ডিপ্লিট করা লাগতেছে। এই জন্য এগুলোকে আমরা বলি ডিপ্লিশন মোড ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, যেখানে আমাকে যেটা করতে হয় যে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করে ট্রানজিস্টরটাকে অফ করতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে দেখেন এটা একটা ডটেড একটা লাইন আঁকছি আমি, ঠিক আছে, এই ডটে একটা প্যারাবোলিক লাইন আঁকছি, এই প্যারাবোলিক লাইনটা আসলে পিঞ্চ অফ পয়েন্টের শুরু বুঝাইতেছে, ঠিক আছে। এই ডটেড লাইনটা আসলে স্টার পিঞ্চ অফ পয়েন্ট গুলো বিভিন্ন গেট ভোল্টেজে যে পিঞ্চ অফ পয়েন্ট সেগুলোর পজিশন আসলে বুঝাইতেছে, ঠিক আছে। এবং যেহেতু প্যারাবোলিক বুঝতেই পারতেছেন যত আমার ছোট গেট ভোল্টেজ হবে তত আগে পিঞ্চ অফ শুরু হবে, ঠিক আছে, তত আগে। কারণ দেখেন এই যে আমার যে ইয়াটা আছে ডিপ্লিশন বিটটা এটা যদি অনেক বড় হয় তাহলে কিন্তু সেখানে কিন্তু আমার ড্রেন ভোল্টেজ খুব কম অ্যাপ্লাই করা লাগতেছে পিঞ্চ অফ করার জন্য, অর্থাৎ দুইটা ডিপ্লিশন রিজিয়নকে মিলানোর জন্য, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা যখন নেগেটিভ যখন গেট ভোল্টেজ যত বেশি অ্যাপ্লাই করতেছি আমাদের পিঞ্চ অফ পয়েন্টটা তত আমরা কম পাচ্ছি।
তো এটা ছিল আমাদের মোটামুটি আসলে জেফেট এর একটা আলোচনা, আমি একটা জাস্ট কনসেপচুয়াল আলোচনা করতেছি, আমি ওইভাবে তো আমরা করব না, ওইভাবে অত ডিটেইলস আলোচনা আসলে করার সুযোগ নেই। তো এরপর নেক্সট আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এনহ্যান্সমেন্ট মোড ফেট, যেটা হচ্ছে আমাদের মসফেট। আচ্ছা, আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মসফেট। মসফেটের পূর্ণরূপ হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এবং এগুলো হচ্ছে আমাদের এনহ্যান্সমেন্ট টাইপ ডিভাইস। অর্থাৎ এইখানে আমাদের আসলে চ্যানেল আগে থেকে ক্রিয়েট করা থাকে না, সোর্স এবং ড্রেনের মাঝখানে যে একটা কন্ডাক্টিভ পাথ বা যেটাকে আমরা চ্যানেল বলি সেটা আগে থেকে তৈরি করা থাকে না, সেটা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে তৈরি করে নিতে হয়, এই জন্য এটাকে আমরা বলি এনহ্যান্সমেন্ট টাইপ ডিভাইস। আর যেগুলো হচ্ছে ডিপ্লিশন টাইপ ডিভাইস, যেমন আমরা জেফেটে পড়িয়েছিলাম, সেখানে আগে থেকে চ্যানেল থাকে, সেখানে বরঞ্চ নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করে যেটা করা হয় যে ক্যারিয়ার গুলোকে ডিপ্লিট করা হয়, এই জন্য ওগুলোকে বলা হয় ডিপ্লিশন টাইপ ডিভাইস। তো মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর বলা হয় তার কারণ হচ্ছে যে আমরা হচ্ছে এখানে ডিভাইসের ক্রস সেকশনটা দেখতেছি, যে এখানে হচ্ছে সোর্স আছে একটা এন প্লাস সোর্স, এন প্লাস মানে হচ্ছে হেভিলি ডোপড রিজিয়ন আর কি, আর একটা ড্রেন আছে এন টাইপ, আর আমাদের এইখানে সাবস্ট্রেটটা হচ্ছে গিয়ে পি টাইপ, পি সিলিকন, এবং এটাকে বলা হচ্ছে এনমস, কারণ এখানে যে আমার যে চ্যানেলটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এন টাইপ চ্যানেল, এবং সোর্স এবং ড্রেন দুটোই কিন্তু হচ্ছে গিয়ে কি এন টাইপ। হ্যাঁ, অর্থাৎ এখানে ক্যারিয়ার গুলো যেটা হচ্ছে যে ইলেকট্রনের ফ্লো এর কারণে হচ্ছে আমরা এখানে কারেন্টটা পাবো। তো এখানে আমরা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর বলতেছি, এই যে হ্যাচ করা যে রিজিয়নটা এটা হচ্ছে আমার মেটাল, ঠিক আছে, আর এই যে সাদা যে অংশটা সেটা হচ্ছে আমার সিলিকন ডাই অক্সাইড, ওকে, আর তার নিচে আছে এই অংশটা হচ্ছে সেমিকন্ডাক্টর। সো এই জন্য আমরা এটাকে বলতেছি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। আর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর বলা হচ্ছে কারণ যেটা হচ্ছে এক্সটার্নাল ফিল্ড এর মাধ্যমে হচ্ছে কি এই ট্রানজিস্টরটাকে আমরা কন্ট্রোল করতেছি, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো আমরা যেটা করব যে এই ডিভাইসের আমরা ব্যান্ড ডায়াগ্রাম ড্র করব। তো ব্যান্ড ডায়াগ্রাম ড্র করব হচ্ছে আমরা এই বরাবর, ঠিক আছে, অর্থাৎ এই বরাবর আমরা যদি দেখি এখানে কি আছে, মেটাল আছে, অক্সাইড আছে, সিলিকন ডাইঅক্সাইড যেটা হলো ইনসুলেটর, তারপর হচ্ছে সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা হচ্ছে 90 ডিগ্রি রোটেট করব। জাস্ট সিম্পলি 90 ডিগ্রি যদি আমরা রোটেট করি তাহলে এরকম হবে, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর হরিজন্টাল হবে, ভার্টিক্যাল জিনিসটাকে জাস্ট হচ্ছে কি আমরা 90 ডিগ্রি আমরা যদি বাম দিকে রোটেট করি তাহলে হচ্ছে এই যে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর এরকম আমরা দেখতে পাবো। এবং আমরা এই এমওএস এর জন্য আমরা হচ্ছে কি ব্যান্ড ডায়াগ্রামটা ড্র করব। তো আমরা জানি যে কোনো একটা ডিভাইসকে যখন আমরা তৈরি করি এবং সেই ডিভাইসের মধ্যে যখন কোনো কারেন্ট ফ্লো করে না, তখন ডিভাইসটা আসলে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে। তো থার্মাল ইকুইলিব্রিয়ামে যখন ডিভাইসটা আমরা মাত্র বানালাম, থার্মাল ইকুইলিব্রিয়াম যেটা হবে যে ফার্মি লেভেলগুলো অ্যালাইন হবে। তো আমরা যদি একটু এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা দেখাই, এই যে সবার বাম দিকে এটা হচ্ছে আমার মেটাল, তারপর হচ্ছে অক্সাইড, তারপর হচ্ছে আমার সেমিকন্ডাক্টর। তো যেটা হচ্ছে আমাদের ফার্মি লেভেল দুটো কিন্তু সেম লেভেলে থাকবে থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য, ঠিক আছে। আর এখানে মাঝখানে হচ্ছে কি আমার অক্সাইডটা দেখানো হচ্ছে, অক্সাইডের আসলে ব্যান্ড গ্যাপ অনেক বড় হবে কারণ হচ্ছে এটা যেহেতু ইনসুলেটর, আর যেহেতু আমাদের সিলিকনটা হচ্ছে আসলে পি টাইপ, ঠিক আছে, পি টাইপ সিলিকন। তো পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের ফার্মি লেভেলটা ইন্ট্রিনসিক লেভেলের নিচে থাকে এবং ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি থাকে, ঠিক আছে, আর ইন্ট্রিনসিক লেভেলটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের ঠিক মাঝামাঝিতে অবস্থান করে, ঠিক আছে। এইবার আমরা যেটা করব, এটা হচ্ছে আমাদের থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য সিচুয়েশন। এখন যদি আমরা এখানে একটা পটেনশিয়াল অ্যাপ্লাই করি, ধরা যাক আমরা পজিটিভ পটেনশিয়াল অ্যাপ্লাই করতে চাই, গেটে আমরা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে চাই, তাহলে আসলে কি ঘটনা ঘটবে সেটা একটু আমরা একটু দেখি। তো তার আগে আমি একটা বিষয় একটু আপনাদের ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে যে ইলেকট্রনের এনার্জি ই সমান মাইনাস কিউ ইনটু ভি। এই যে আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম যেগুলো দেখাই, এখানে যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা দেখানো হয়েছে, এটা আসলে কিসের এনার্জি? এটা কিন্তু ইলেকট্রনের এনার্জি, ঠিক আছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই যে এনার্জি যেটা বললাম, ইলেকট্রন এনার্জি সমান ই সমান মাইনাস কিউ ইনটু ভি। মাইনাস কিউ কেন? কারণ ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ। তার অর্থ হচ্ছে আমরা যদি এখানে একটা পজিটিভ পটেনশিয়াল অ্যাপ্লাই করি বা পটেনশিয়াল পরিমাণ যদি বাড়ায় দিই তাহলে কি হবে? ঠিক আছে, পজিটিভ পটেনশিয়াল অ্যাপ্লাই করলে কিন্তু এনার্জি কিন্তু কমে যাবে, ঠিক আছে, আর নেগেটিভ পটেনশিয়াল অ্যাপ্লাই করলে কি হবে? এনার্জি বেড়ে যাবে। এই অবজারভেশনটা কিন্তু আমাদের যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আঁকার সময় কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। পজিটিভ ভোল্টেজের সময় এনার্জি কমে যায়, বা যেদিকে পজিটিভ বা হায়ার পটেনশিয়াল থাকে সেই জায়গায় ইলেকট্রন এনার্জি থাকবে কম, আর নেগেটিভ পটেনশিয়ালের দিকে ইলেকট্রন এনার্জি থাকবে বেশি। তাহলে এবার আমরা ধরা যাক এই যে এখানে যে গেটটা দেখানো হয়েছে, ওই গেটের মধ্যে আমরা একটা পজিটিভ একটা ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করব, তাহলে আসলে কি ঘটনা ঘটে সেটা আমরা একটু দেখি। তো আমরা যেটা আমরা আসলে এক্সপেক্ট করি যে আমাদের এখানে যদি আমরা যদি ভ্যাকুয়ামটা দেখাই, ঠিক আছে, ধরা যাক এইটা হতেছে আমার থার্মাল ইকুইলিব্রিয়ামের ফার্মি লেভেলটা ছিল, ঠিক আছে।
তো আমরা যদি পজিটিভ ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, ঠিক আছে, আরেকটা জিনিস আমার এখানে একটু যেটা তখন বলা হয়নি ওই থার্মাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে, যে এতটুকু হচ্ছে আমাদের মেটালের ওয়ার্ক ফাংশন আর এতটুকু হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টরের ওয়ার্ক ফাংশন। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর ওয়ার্ক ফাংশন। মানে আপনারা জানেন যে ফার্মি লেভেল থেকে ভ্যাকুয়াম পর্যন্ত যে ডিফারেন্স, বা একটা ইলেকট্রনকে ফার্মি লেভেল থেকে ভ্যাকুয়ামে নিয়ে যেতে যে এনার্জিটা লাগে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক ফাংশন। তো আমাদের যেটা হবে যে যখন আমরা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব, পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি হবে, কি হওয়া উচিত, আমাদের ইলেকট্রন এনার্জি আসলে কমে যাওয়া উচিত। তার মানে আমাদের আগে যেটা হতেছে মেটাল সাইডের যে ফার্মি লেভেল যেটা আগে এই জায়গায় ছিল, এই ডটের জায়গায় ছিল, সেটা যতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করবে ততটুকু পরিমাণ সে হতেছে নিচে নেমে যাবে। ঠিক আছে, এটা ধরেন গেট ভোল্টেজ ভিজি বলতেছে, ঠিক আছে, ততটুকু পরিমাণ সে হতেছে নিচে নেমে যাবে। এটা হতেছে আমার মেটাল সাইডে। আচ্ছা, তারপর হইতেছে অক্সাইড সাইডে কি হবে। অক্সাইডে যেটা হচ্ছে যেদিকে আমার পটেনশিয়াল বেশি, পটেনশিয়াল কোন দিকে বেশি, গেটে যেহেতু পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, সো গেটের দিকে আমার পটেনশিয়াল বেশি। সো গেটের দিকে পটেনশিয়াল বেশি হলে যেটা হবে যে আমাদের অক্সাইডের যে এনার্জি ব্যান্ডটা হবে সেটা হচ্ছে এই গেটের সাইডে হচ্ছে এটার এনার্জিটা হবে কম, এরকম একটা টিল্টিং হবে। ঠিক আছে, তার কারণে হচ্ছে যে গেটের দিকে আমার হচ্ছে গিয়ে পজিটিভ ভোল্টেজ আছে এবং পজিটিভ ভোল্টেজের দিকে ইলেকট্রন এনার্জি থাকে কম। এই সেম ঘটনাটা কিন্তু আপনার সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু ঘটবে। সেমিকন্ডাক্টরের গেটের দিকে যে অংশটা, অর্থাৎ আমাদের যে এই যে এটা হচ্ছে আমার মেটাল, এটা হচ্ছে আমার অক্সাইড এবং এটা হচ্ছে আমার সেমিকন্ডাক্টর, তাহলে এই অক্সাইড এবং সেমিকন্ডাক্টরের যে ইন্টারফেসের দিকে হচ্ছে গিয়ে আমার যেটা হবে এনার্জিটা আসলে কমে যাবে। অর্থাৎ আমার হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে অনেকটা এরকম। এখানে একটু খেয়াল করে দেখি যে আমাদের যে ইলেকট্রনের যে এনার্জিটা আছে সেটা হচ্ছে কি আমাদের গেট ভোল্টেজ, গেট যেদিকে অ্যাপ্লাই করা হয়েছে, গেটটা তো মেটালের সাথে কানেক্টেড থাকে, গেটের দিকে সেটার ভ্যালু কি হয়ে যাবে, কমে যাবে ডিউ টু দ্য প্রেজেন্স অফ পজিটিভ ভোল্টেজ। ঠিক আছে, আর যদি আমার ইসি যেটা কন্ডাকশন ব্যান্ডের যে বটম সেটাও যদি আমার বেঁকে যায়, তাহলে তার সাথে পাল্লা দিয়ে কিন্তু আমার যে ভ্যালেন্স ব্যান্ডটা সেটাও কিন্তু বেঁকে যাবে, কারণ আমার ব্যান্ড গ্যাপ যেটা ইসি আর ইভি এর যে ডিফারেন্স এটাই তোমার ব্যান্ড গ্যাপ, ব্যান্ড গ্যাপ তো ফিক্স, ব্যান্ড গ্যাপ তো আর ভোল্টেজ অ্যাপ্লাই করলে চেঞ্জ হয় না, সো এই কারণে এই ভিউকেও বেঁকে যেতে হবে। আর ইআই যেটা আমরা কি ইন্ট্রিনসিক লেভেল বলতেছি, এই ইন্ট্রিনসিক লেভেলটাও কিন্তু আপনার কি হয়ে যাবে যে এদের সাথে সাথে বাঁক নেবে। তার কারণ হচ্ছে ইন্ট্রিনসিক লেভেলটা মোটামুটি হচ্ছে ইসি এবং ইভি এর মাঝামাঝি থাকে, কিন্তু আমার ফার্মি লেভেলে কিন্তু পরিবর্তন হবে না। ঠিক আছে, ফার্মি লেভেলে কোনো পরিবর্তন হবে, ফার্মি লেভেলটা এই জায়গায় থাকবে। এবং এটা যেহেতু পি টাইপ ম্যাটেরিয়াল, বারবারই এটা মনে করিয়ে দিচ্ছে যে আমাদের সেমিকন্ডাক্টরটা কিন্তু আমরা এই ক্ষেত্রে পি টাইপ নিয়েছি ইনমোস এর ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস আপনাদেরকে একটু জাস্ট মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমরা চ্যাপ্টার 3 তে যেটা পড়ে এসেছিলাম যে একটা পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আর কি হয়। আমরা যদি একটা পি টাইপ ম্যাটেরিয়ালের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে একটা পি টাইপ ম্যাটেরিয়ালের ইসি এবং ইভি এর মাঝখানে থাকবে হচ্ছে ইআই, এটা আসলে সব ম্যাটেরিয়ালের ক্ষেত্রেই থাকবে, আর ইএফটা হচ্ছে ইআই বা হচ্ছে ইন্ট্রিনসিক লেভেলের নিচে থাকবে ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি। ঠিক আছে, এটা হলো আমার ইএফ। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমাদের এই ইআই এবং ইএফ এদের মধ্যে সেপারেশন যত বাড়বে, এই যে সেপারেশনটা, ঠিক আছে, ইআই মাইনাস ইএফ, এই যে সেপারেশন এটা যত বাড়বে আমাদের হোলের সংখ্যা কিন্তু তত বাড়বে। হ্যাঁ, মানে আপনি যত ধরেন যে আপনার যখন ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল ছিল তখন ইএফটা আসলে ইআই তে ছিল, মানে ঠিক মাঝামাঝি ছিল, তারপর আপনি হোলের কনসেন্ট্রেশন পি টাইপ মানে কি হোলের কনসেন্ট্রেশন বাড়ানো শুরু করলেন, ইএফটা আস্তে আস্তে ইআই থেকে নিচে নামা শুরু করলো ভ্যালেন্স ব্যান্ডের দিকে, এবং যত বেশি হোল কনসেন্ট্রেশন থাকবে তত এটা হতেছে কি আপনার ইআই থেকে তত নিচে নামবে। তো এই কথাটা যেভাবে বলা যায়, অনুরূপ ভাবে এটাও কিন্তু বলা যায় যে ইআই এবং ইএফ এদের মধ্যে যে সেপারেশন এটা যদি কমে যায়, উল্টাভাবে আমরা কি বলতে পারি, এটা যদি আমার কমে যায় তাহলে হোলের সংখ্যা কি হবে, কমে যাবে। ঠিক আছে, এটা সেপারেশন বাড়লে যদি হোলের সংখ্যা বাড়ে, তাহলে এদের সেপারেশন কমলে হোলের সংখ্যা কি হবে, কম হবে। তাহলে এবার আমরা একটু আমাদের ব্যান্ড ডায়াগ্রামের দিকে একটু লক্ষ্য করি, খেয়াল করে দেখি যে আমাদের এখানে কি হচ্ছে, যে ইআইটা কিন্তু ইএফ এর কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, এই যে সলিড লাইনটা হচ্ছে আমার ইএফ আর এই ডটেড লাইনটা হচ্ছে আমার ইআই, কাছাকাছি চলে আসছে। তার মানে কি, তার মানে আসলে ওখানে কি হবে, যে এইখানে যেটা দেখানো হয়েছে যে হোল কনসেন্ট্রেশন কি হয়ে যাবে, কমে যাবে। অর্থাৎ এখানে থার্মাল ইকুইলিব্রিয়ামে এই জায়গাটা যদি আমরা খেয়াল করে দেখি, থার্মাল ইকুইলিব্রিয়ামে কিন্তু এরা কিন্তু আসলে মোটামুটি সব জায়গায় কিন্তু
এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে ইআই এবং ইএফ এর যে সেপারেশন এটা কিন্তু আসলে সেম ছিল, কিন্তু পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে যেটা হয় এই যে অক্সাইড এবং সেমিকন্ডাক্টর এদের ইন্টারফেসে যেটা হইতেছে যে ইআইটা আস্তে আস্তে ইএফ এর কাছাকাছি আসতেছে, তার অর্থই হইতেছে যে এদের মধ্যে সেপারেশন কমতেছে, তার মানে এই জায়গায় আসলে হোলের সংখ্যা কমতেছে, এই জায়গায় আসলে যেটা হতেছে হোলের যে কনসেন্ট্রেশন কমতেছে, বা আমরা আসলে এটাকে বলতেছি ডিপ্লিশন অফ হোল। অর্থাৎ এখানে কিন্তু আসলে ডিপ্লিট হচ্ছে হোলগুলো দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। এবং আমরা কিন্তু এমনও বিষয়টা কিন্তু আসলে বুঝতে পারি যে আমরা যদি এখানে গেটে যদি একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, এখানে যদি প্লাস চার্জ থাকে তাহলে কি হবে, এখানে যে হোলগুলো আছে সেগুলোকে সে রিপেল করবে, বিকর্ষণ করবে, আর ইলেকট্রনগুলোকে সে আকর্ষণ করবে। দ্যাটস ওয়াই এখানে প্লাস চার্জ দিলে কি হবে, এই যে অক্সাইড এবং সেমিকন্ডাক্টর ইন্টারফেসে আমার যেটা হবে হোলের কনসেন্ট্রেশন কমবে বা হোলগুলো ডিপ্লিট হবে, এবং এনার্জি ব্যান্ড ডায়াগ্রামেও আমরা কিন্তু সেটা অ্যানালাইসিস করে বুঝতে পারতেছি। তো এটা হচ্ছে আমাদের ডিপ্লিশন স্টেজ। এখন আমরা যদি এই যে পটেনশিয়ালটা আছে, ঠিক আছে, এই যে গেট যে ভোল্টেজটা এটাকে যদি আমরা বাড়িয়ে দেই, আরো যদি বড় করি, এখানে কিন্তু গেট ভোল্টেজটা হচ্ছে 0 হচ্ছে বড়, তাহলে এই যে গেট ভোল্টেজটা আছে সেটাকে যদি আমরা 0 হচ্ছে আরো বেশি বড় করি, আরো বেশি একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে কি হবে সেটা একটু দেখি। তো তখন আমাদের এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা দেখতে অনেকটা এরকম হবে। এখানে আসলে আগেরটার সাথে এটার যে পার্থক্যটা সেটা একটু বলি, যে এখানে যেটা হচ্ছে যেহেতু আমরা আরো বেশি হচ্ছে কি গেট ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করেছি, 0 হচ্ছে ধরেন অনেক বড় একটা আমরা হচ্ছে একটা গেট ভোল্টেজ ধরেন আমরা অ্যাপ্লাই করেছি, তার ফলে এই যে আমার মেটাল সাইডে যে ফার্মি লেভেল সেটা আরো নিচে নেমে আসবে, ঠিক আছে, এবং অক্সাইডের এই বাঁকটা আরো বেশি হবে, ঠিক আছে, অক্সাইডে এখানে যে ভোল্টেজ ড্রপটা সেখানে আরো বেশি হবে, যার কারণে যেটা হবে অক্সাইডের এই যে এনার্জিটা অক্সাইড এবং মেটালের যে ইন্টারফেস এনার্জিটা আরো কমে যাবে, ঠিক আছে, অনেক বড় পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য। এবং একই জিনিস হতেছে যে আমার এই অক্সাইড এবং সেমিকন্ডাক্টরের যে ইন্টারফেসও কিন্তু একই ঘটনা কিন্তু আসলে ঘটবে, যে এখানে হতেছে বড় একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে আরো বেশি কিন্তু সেই জিনিসটা বাঁক নিবে। তো আমাদের তার ফলে যেটা হবে যে আমাদের এই ইসিটাও বাঁক নিবে, ইসি বেন্ডিংটা আরো বেশি হবে আগের তুলনায়, এবং ইভি এর বেন্ডিং আরো বেশি হবে, তার সাথে পাল্লা দিয়ে কিন্তু ইআইটা যেহেতু এদের মাঝামাঝিতে অবস্থান করতেছে ইআইটাও কিন্তু সেভাবে বেন্ড করবে। সো বেন্ড করতে করতে একটা সময় যেটা হচ্ছে যে এই যে এতটুকু জায়গায় আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা একটু মার্ক করে দেখেন, এই জায়গাটা কিন্তু ইআইটা কিন্তু ইএফ এর কিন্তু নিচে নেমে গেছে, খেয়াল করে দেখেন ইআইটা কিন্তু ইএফ এর নিচে নেমে গেছে। তো এটার অর্থ কি, ইআই ইএফ এর নিচে নেমে যাওয়া বা ইএফ ইআই এর উপরে উঠে যাওয়ার অর্থ কি? আপনারা যদি চ্যাপ্টার 3 যদি রিকল করে দেখেন যে আমাদের যখন ইএফটা যখন ইআই লেভেলে থাকে বা ইন্ট্রিনসিক লেভেলে যখন থাকে বা ইসি বা ইভি এর মাঝামাঝি থাকে তখন হচ্ছে ইন্ট্রিনসিক, ঠিক আছে, নিচে নামলে ইএফটা নিচে নামলে সেটাকে যদি আমরা পি টাইপ বলি, তাহলে ইএফটা উপরে উঠলে কি হবে, সেটা আমার এন টাইপ। তার মানে এই যে এই জায়গায় যে আপনার ইআইটা যে ইএফ এর নিচে নেমে গেল বা ইএফটা ইআই এর উপরে উঠে গেল, তার মানে এখানে আসলে কি হইতেছে, এই জায়গাটুকু কিন্তু আসলে এন টাইপ হয়ে যাচ্ছে। এই যে জায়গাটুকু আসলে কি ইন্ডিকেট করতেছে, এই জায়গাটা আসলে ইন্ডিকেট করতেছে যে আমার এই সেমিকন্ডাক্টর আর অক্সাইডের ইন্টারফেসের এই জায়গাটা আসলে আমার এন টাইপ হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ সেখানে আসলে হোলগুলো ডিপ্লিট হয়ে হয়ে সেখানে ইলেকট্রন জমা হয়ে হয়ে যেটা হইতেছে যে ইলেকট্রনের কনসেন্ট্রেশন হোলের কনসেন্ট্রেশনের চেয়ে বেশি হয়ে গেছে, তাহলেই তো আমরা সেটাকে এন টাইপ বলবো। তাহলে এটা কিন্তু আমরা একটু রিকল করে দেখি যে শুরুতে কিন্তু সেমিকন্ডাক্টর কিন্তু ছিল পি টাইপ, আমাদের যে সেমিকন্ডাক্টরটা আমরা ইউজ করেছি সেটা কিন্তু আসলে কি পি টাইপ, কিন্তু আমরা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে যেটা হয়েছে যে এখানে কি হইতেছে যে এই যে ইন্টারফেসে সেমিকন্ডাক্টর অক্সাইডের ইন্টারফেসে আসলে ইলেকট্রনের সংখ্যা হোলের সংখ্যা হচ্ছে বেড়ে গিয়ে এই জায়গায় একটা এন টাইপ রিজিয়ন কিন্তু তৈরি হয়েছে। তার ফলে আসলে এখানে কি হচ্ছে যে পি টাইপ থেকে আগে যেটা পি টাইপ ছিল, ঠিক আছে, সেমিকন্ডাক্টর অক্সাইড ইন্টারফেস আগে যেটা পি টাইপ ছিল এখন সেটা হয়ে গেছে কি এন টাইপ। তাহলে এই যে ঘটনাটা এটাকে আমরা বলি ইনভার্সন। ইনভার্সন মানে হচ্ছে জিনিসটা হচ্ছে টাইপটা চেঞ্জ হয়ে গেছে, পি টাইপ থেকে ওই রিজিয়নটা এখন কি হয়ে গেছে এন টাইপ হয়ে গেছে। সো এই ঘটনাটাকে আমরা বলতেছি কি ইনভার্সন, ঠিক আছে। এবং এটা কিন্তু আমরা এমনিও কিন্তু হচ্ছে যে আমরা যে ডিভাইসটা আছে সেখান থেকেও কিন্তু আসলে বুঝতে পারি যে আমাদের এখানে যদি আমরা পজিটিভ ভোল্টেজ যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এই প্লাস গুলো আমার হচ্ছে এখানে কিছু ইলেকট্রনকে আমার কি করবে আকর্ষণ করবে এবং হোলগুলোকে রিপেল করবে। তার ফলে একটা সময় অনেক বেশি যখন আপনি পজিটিভ ভোল্টেজ দিয়ে দিবেন তখন এখানে ইলেকট্রন কনসেন্ট্রেশন এত বেশি হয়ে যাবে যে ইলেকট্রনের এই যে অক্সাইড এবং সেমিকন্ডাক্টরের যে ইন্টারফেসের এই যে রিজিয়নটা এই জায়গাটাতে আপনার ইলেকট্রনের কনসেন্ট্রেশন হোলের কনসেন্ট্রেশন হচ্ছে বেড়ে এই জায়গাটা কি হয়ে যাবে এন টাইপ হয়ে যাবে, বা এটা এখানে একটা ইনভার্সন একটা রিজিয়ন তৈরি করবে।
ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি কি একটা চ্যানেল। অর্থাৎ এখন যেটা হতেছে যে এই যে আগে যেটা হতেছে এন টাইপ সোর্স এবং এন টাইপ ড্রেনের মধ্যে তো কোনো আসলে কোনো কন্ডাক্টিভ পাথ ছিল না, ইলেকট্রন ফ্লো করার কোনো পাথ ছিল না বা কন্ডাক্টিভ কোনো পাথ ছিল না, সেটা হতেছে এভাবে করে তৈরি হলো। ঠিক আছে, এভাবে ইলেকট্রন কনসেন্ট্রেশন এখানে এন টাইপ একটা চ্যানেল তৈরি হওয়ার মাধ্যমে এই সোর্স এবং ড্রেনের মধ্যে একটা কন্ডাক্টিভ পাথ তৈরি হলো। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলতেছি ইনভার্সন। তো আমরা যদি এই ভোল্টেজটা আরো বাড়াইতে থাকি তাহলে এই যে ইআইটা আরো নিচে নামবে। ঠিক আছে, আরো নিচে নামবে, নিচে নেমে আমার যদি এই এই জিনিসটা আমি যদি আরেকবার একটু রিড্র করে দেখাই, তো এখানে একটা জিনিস যেটা লক্ষণীয় সেটা হইতেছে যে একটা জিনিস আমি একটু বলি নাই, সেটা হলো যে ইআই আর ইএফ, ঠিক আছে, এদের মধ্যে ডিফারেন্সটাকে আমরা বলতেছি ফাই এফ। ঠিক আছে, ইআই এবং ইএফ এর মধ্যে যে ডিফারেন্স আছে সেটাকে আমরা বলতেছি কিউ ফাই এফ। ঠিক আছে, তো এখন তো এখানে একটা জিনিস আমি একটু আপনাদেরকে বলি, এই যে আমাদের এখানে যে সেমিকন্ডাক্টরের সাইডে যদি আমরা দেখি, এখানে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে একটা বাঁক, একটা বেন্ডিং কিন্তু হচ্ছে। এই বেন্ডিংটা আসলে কি কি কারণে হচ্ছে? এই বেন্ডিংটা হচ্ছে পজিটিভ ভোল্টেজের কারণে। এই যে আমাদের অক্সাইড এবং সেমিকন্ডাক্টর, এদের ইন্টারফেসে এখানে একটা কি আছে, একটা পটেনশিয়াল আছে, যেটাকে আমরা বলতেছি সারফেস পটেনশিয়াল। ঠিক আছে, এবং এই সারফেস পটেনশিয়ালের কারণে হইতেছে এদের মধ্যে একটা বাঁক তৈরি হইতেছে, এবং এই সারফেস পটেনশিয়ালের পরিমাণটা হবে এদের মধ্যে যতটুকু বাঁক তৈরি হলো, যে আমি খেয়াল করে দেখি যে এতটুকু যে জায়গা, এতটুকু জায়গার মধ্যেই তো আসলে বাঁকটা তৈরি হয়েছে, তাই না? এই যে এখান থেকে যদি চিন্তা করি একটু ফ্ল্যাট ফ্ল্যাট জায়গা, তারপর হচ্ছে এখান থেকে বাঁক নেওয়া শুরু করছে, এই পর্যন্ত বেঁকে গেছে। তো এতটুকু যে পরিবর্তন হলো এনার্জি, ঠিক আছে, এই এনার্জি পরিবর্তনটা আসলে আমাদের হইতেছে সারফেস পটেনশিয়ালের সমান, যেটাকে আমরা বলতেছি কিউ ফাই এস। ঠিক আছে, এটাকে আমরা ফাই এস দিয়ে হচ্ছে সে ডিনোট করতেছি। ঠিক আছে, তো আমাদের যেটা বলা হচ্ছে যে এই যে কিউ ফাই এস যেটা আছে, এই কিউ ফাই এস টা আপনার যখন 2 অফ কিউ ফাই এফ এর যখন সমান হবে, বা আমরা বলতে পারি যে ফাই এস টা যখন 2 ফাই এফ এর যখন সমান হবে, ঠিক আছে, তখন আমরা সেই রিজিয়নটা, সেই কন্ডিশনটাকে বলতেছি স্ট্রং ইনভার্সন। ঠিক আছে, সেই কন্ডিশনটাকে আমরা বলতেছি স্ট্রং ইনভার্সন। কিছুক্ষণ আগে তো ইনভার্সন বলেছি। ঠিক আছে, সেই ইনভার্সনটা উইক ইনভার্সন হতে পারে, অর্থাৎ আমার যে কন্ডাক্টিভ পার্টটা তৈরি হয়েছে সেখানে ইলেকট্রন কনসেন্ট্রেশন খুব একটা বেশি নাও থাকতে পারে। হ্যাঁ, ইলেকট্রন কনসেন্ট্রেশন যদি খুব বেশি না থাকে তাহলে তো কন্ডাক্টিভিটি কম হবে, আপনারা জানেন, অর্থাৎ সেক্ষেত্রে রেজিস্টিভিটি বেশি হবে। আর স্ট্রং ইনভার্সন যখন হবে, ঠিক আছে, এই জিনিসটা এতটাই বেঁকে যাবে যে এই সারফেস পটেনশিয়ালটা হইতেছে এই যে 5 এর দ্বিগুণের সমান হবে, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলতেছি কি স্ট্রং ইনভার্সন। ঠিক আছে, এবং তখন আমরা ধরে নিতে পারি যে আমাদের সোর্স আর ড্রেনের মধ্যে একটা কন্ডাক্টিভ পাথ আছে, যেখান দিয়ে আমার হচ্ছে ইলেকট্রনটা চলাচল করতে পারে। তো এখানে একটা যে বিষয় একটু আমি বলে দিই, সেটা হচ্ছে এই, আমরা যদি একটা পি টাইপ ম্যাটেরিয়ালের কথা যদি চিন্তা করি, তাহলে একটা পি টাইপ ম্যাটেরিয়ালে আমরা জানি যে আমাদের ইন্ট্রিনসিক লেভেলের নিচের দিকে হচ্ছে কি আপনার ফার্মি লেভেলটা থাকে, এবং এই ইন্ট্রিনসিক লেভেল এবং ফার্মি লেভেলের যে ডিফারেন্স ইআই মাইনাস ইএফ, এটাকে আমরা ফাই অফ এফ বলতেছি। তাহলে এক্ষেত্রে আমার ভোলের যে কনসেন্ট্রেশন, যেটা আমরা চ্যাপ্টার 3 থেকে দেখে আসছি, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে ওই ডোপিং কনসেন্ট্রেশন, যেটা অ্যাকসেপ্টরের যে কনসেন্ট্রেশন তার সমান আমরা বলতে পারি। এটা হচ্ছে এনআই এক্সপোনেনশিয়াল এই যে ইআই মাইনাস এফ ডিভাইডেড বাই কেটি। আর ইআই মাইনাস ইএফ কে আমরা বলতেছি আসলে 5 টা আসলে ইলেকট্রন ভোল্টে আছে, কিউ দিয়ে গুণ করে আমরা আসলে সেটাকে জুলে নিচ্ছি। সো এখানে কিউ দিয়ে গুণ করে আমরা জাস্ট হচ্ছে জুলে নিলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি এই কোশ্চেনটাকে যদি 5 এর জন্য যদি সলভ করি, 5 টাকে এদিকে নিয়ে আসি, তাহলে হচ্ছে কি আমরা এই কোশ্চেনটা পাবো। ওকে, তাহলে এই 5 এর আমরা এই কোশ্চেনটা পাবো। তো কিছুক্ষণ আগে যে আমরা বললাম যে আমাদের স্ট্রং ইনভার্সনের জন্য যেটা হতে হয় যে এই যে যে সারফেস যে পটেনশিয়ালটা আছে, ঠিক আছে, সেই সারফেস পটেনশিয়ালটাকে এটা দ্বিগুণ হতে হয়। সো দ্যাট ইজ আমার সারফেস পটেনশিয়ালটাকে হতে হবে 2 কেটি কিউ ln na ডিভাইডেড বাই ni। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি স্ট্রং ইনভার্সন কন্ডিশনের জন্য আমার যে সারফেস পটেনশিয়ালটা সেটা। তো এতক্ষণ পর্যন্ত আমরা আসলে পজিটিভ গেট ভোল্টেজ অ্যাপ্লাই করে দেখেছি। এবার আমরা একটু দেখতে চাই যে আমাদের আসলে নেগেটিভ গেট ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি হতো। তো আমরা যদি নেগেটিভ গেট ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে যেটা হবে যে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে আসলে ইলেকট্রনের এনার্জি যেটা হয় সেটা আসলে বেড়ে যায়, আমরা জানি। সো এখানে যেটা হবে, ফার্স্ট অফ অল আমাদের এটা যদি আমাদের যে ফার্মি লেভেলের পজিশন যদি হয়, এটা যদি সেমিকন্ডাক্টর হয় এবং ইনিশিয়ালি এটা যদি মেটালের যদি হয়,
ঠিক আছে, তাই এটা আসলে উপরে উঠে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে কি উপরে উঠে যাবে আমার গেট ভোল্টেজ যদি নেগেটিভ হয়। ঠিক আছে, তাহলে আমাদের যে মেটালের যেই ফার্মি লেভেলটা সেটা আসলে ইনিশিয়ালি ধরেন এই ডটের জায়গাটা ছিল, তারপর হচ্ছে কি এটা উপরে উঠে যাবে। আর অক্সাইডের যে এনার্জি, যে অক্সাইড সাইডের যে কন্ডাকশন ব্যান্ডের এনার্জি, সেটাও আসলে যেটা হচ্ছে যে ওই মেটালের দিকে আসলে বেড়ে যাবে, কারণ মেটালের দিকে যেহেতু নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে। আর সেমিকন্ডাক্টরে যেটা হবে যে এই অক্সাইড এবং সেমিকন্ডাক্টরের যে ইন্টারফেসে যেটা হবে যে এটার যে এনার্জি সেটাও কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, এবং সেটা বেড়ে এরকম হবে। ধরা যাক এটা হচ্ছে আমার ইআই, এটা হচ্ছে ইসি, এবং এটা হচ্ছে আমার ইজি। ঠিক আছে, তাহলে আমরা আসলে এখান থেকে কি বলতে পারি? আমরা যেটা বলতে পারি যে দেখেন এই যে কিছুক্ষণ আগে যে এই যে এখানে যে লিখলাম, ঠিক আছে, যে আমাদের যখন হচ্ছে সেমিকন্ডাক্টর ইন্ট্রিনসিক অবস্থায় আছে তখন হচ্ছে কি ফার্মি লেভেলটা হচ্ছে কি এইটিক মাঝামাঝিতে থাকে। আপনি যখন হোলের কনসেন্ট্রেশন বাড়াবেন তখন ফার্মি লেভেলটা আস্তে আস্তে কি ইভি এর দিকে যেতে থাকবে, অর্থাৎ ইআই এবং ইএফ এর যে সেপারেশন সেটা বাড়তে থাকবে। ঠিক আছে, এবং খেয়াল করে দেখেন এখানে কিন্তু তাই হচ্ছে যে ইআই এবং এই যে এই জায়গাটাতে, ঠিক আছে, এই যে এই জায়গাটা যদি আমি একটু আলাদা করে যদি একটু জাস্ট পয়েন্ট করে দেখাই, এই জায়গাটাতে আসলে কি হচ্ছে, এই জায়গাটাতে কিন্তু ইআই এবং ইএফ এর এই যে সেপারেশন, সেই সেপারেশনটা কিন্তু বেড়ে যাচ্ছে। সো সেপারেশন বেড়ে যাওয়ার অর্থ কি, যে সেখানে হোলে কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া, তার মানে এখানে আসলে কিছু হোল এসে জমা হবে। ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি অ্যাকুমুলেশন অফ হোল। তার মানে আমরা আসলে নেগেটিভ গেট ভোল্টেজ অ্যাপ্লাই করলে যেটা আমরা এক্সপেক্ট করি সেটা হচ্ছে যে আমাদের সেমিকন্ডাক্টর এবং অক্সাইড ইন্টারফেসে কিছু হোল এসে অ্যাকুমুলেট করবে, এবং এই জিনিসটা আমরা কিন্তু থিওরিটিক্যালি বুঝি। আমরা যদি গেটের এখানে যদি পজিটিভ চার্জ যদি না দিয়ে যদি আমরা যদি কিছু নেগেটিভ চার্জ অ্যাপ্লাই করি তাহলে কি হবে, সেটা আসলে হোলকে আকর্ষণ করবে এবং ইলেকট্রনকে সে রিপেল করবে। সো এখানে যেটা হবে যে হোল, কিছু হোল অ্যাকুমুলেট হবে বা জমা হবে, এটা আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম থেকে কনফার্ম হচ্ছে। ওকে, তাহলে এবার আমরা এই যে সারফেসে যে চার্জ এসে জমা হলো সেটাকে আমরা যদি সারফেস পটেনশিয়ালের বিপরীতে যদি ড্র করি তাহলে জিনিসটা কি রকম দাঁড়ায় সেটা আমি একটু দেখাতে চাই। আমরা এক্স অ্যাক্সিসে হচ্ছে কি সারফেস পটেনশিয়াল আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আমাদের সারফেস চার্জের ম্যাগনিটিউডটা নিলাম। ঠিক আছে, ম্যাগনিটিউড নিলাম এবং এটার ইউনিট হচ্ছে কুলম্ব পার সেন্টিমিটার স্কয়ার। তো ধরা যাক এটা হচ্ছে কি আমার সারফেস পটেনশিয়াল 0 পয়েন্ট, তাহলে আমাদের যখন নেগেটিভ সারফেস পটেনশিয়াল থাকবে তখন আসলে কি হবে, নেগেটিভ সারফেস পটেনশিয়াল থাকলে, যেমন এই ক্ষেত্রে নেগেটিভ সারফেস পটেনশিয়াল থাকলে সেখানে আসলে হোলের অ্যাকুমুলেশন হবে, এবং যত বেশি নেগেটিভ আমার হচ্ছে কি সারফেস পটেনশিয়াল হবে তত বেশি হোল সেখানে অ্যাকুমুলেট হবে। ঠিক আছে, তার ফলে যেটা হচ্ছে আপনি যদি এখানে যদি এই নেগেটিভ ডাইরেকশনে যদি যান, ঠিক আছে, নেগেটিভ ডাইরেকশনে গেলে আপনি দেখবেন এরকম হোলের অ্যাকুমুলেশন দেখতে পাবেন। এখানে এটা হচ্ছে আমার অ্যাকুমুলেশন অফ হোল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার অ্যাকুমুলেশন অফ হোল। আচ্ছা, বা আমরা উল্টা ভাবে বলতে পারি যে আমরা যদি নেগেটিভ থেকে শুরু করি তাহলে এটার এই সারফেস পটেনশিয়ালের নেগেটিভিটি কমাইলে কিছু হোল আস্তে আস্তে ডিপ্লিট হতে থাকবে, হোলের সংখ্যা কমতে থাকবে, বা হোল আস্তে আস্তে ডিপ্লিট হতে থাকবে, হতে 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 যখন আমার সারফেস পটেনশিয়ালটা আস্তে আস্তে যখন পজিটিভ হওয়া শুরু করবে, ঠিক আছে, তখন যেটা হবে সেখানে আসলে আস্তে আস্তে কি হবে, কিছু ইলেকট্রন জমা হওয়া শুরু করবে, কারণ পজিটিভ ভোল্টেজ কি হবে বা পজিটিভ চার্জ আসলে কি করবে, ইলেকট্রনকে আসলে আকর্ষণ করবে। তখন কি হবে, আস্তে আস্তে এইভাবে ইলেকট্রনের কনসেন্ট্রেশন বাড়া শুরু করবে। ঠিক আছে, তারপর যেটা হবে একসময় ইনভার্সন হবে। ঠিক আছে, ইনিশিয়ালি ডিপ্লিশন স্টেজে থাকবে, অর্থাৎ হোলগুলো ডিপ্লিট হবে, তারপর হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে কিছু ইনভার্সন হবে, তারপর একসময় স্ট্রং ইনভার্সন হবে। ঠিক আছে, স্ট্রং ইনভার্সনের ফলে আবার এরকম স্টিপলি যেটা হবে যে আমার চার্জ বেড়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু চার্জের ম্যাগনিটিউড দেখাচ্ছে। সো অনেকে কোশ্চেন করতেই পারেন যে এখানে এটা তো আসলে নেগেটিভ দিকে দেখানো উচিত, পজিটিভ দিকে কেন দেখালাম, এটা আমি আসলে ম্যাগনিটিউডটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার স্ট্রং ইনভার্সন। ঠিক আছে, এই জায়গাটা, এবং যেটা হচ্ছে যে এইখানে আমাদের যে ইয়েটা আছে, এটা আসলে ইলেকট্রনের যে চার্জ, ইলেকট্রনের জন্য যে চার্জ সেটা আমরা আসলে পাচ্ছি, এবং সেটাকে আমরা এখানে আসলে দেখাচ্ছি। আমি আরেকটু দেখাই যে এইটুক জায়গা মোটামুটি এখানে একটা জায়গা হচ্ছে আসলে আমার ডিপ্লিশন, এতটুক জায়গা হচ্ছে আমার, এতটুক জায়গা হচ্ছে আমার যে উইক ইনভার্সন, তারপর একটা সময় যেটা হবে যে স্ট্রং ইনভার্সন। ঠিক আছে, যেটা আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে অলরেডি দেখেছি, ডিপ্লিশন, তারপর উইক ইনভার্সন, তারপর একটা স্ট্রং ইনভার্সন। এই রিলেশনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে আমরা যখন ক্যাপাসিটর ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক নিয়ে কথা বলবো তখন আমরা আবার এই ছবিটাতে ফেরত আসবে এবং ছবিটাকে একটু ইউজ করবো। ঠিক আছে, তো
আপাতত আমরা হচ্ছে কি ব্যান্ড ডায়াগ্রাম মোটামুটি আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি আমরা একটু যেটা হচ্ছে যে ওই অক্সাইড এবং আমরা আসলে যেটা দেখবো সেটা হচ্ছে যে এই ওভারঅল যে ইয়াটা আছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে আমাদের চার্জের ডিস্ট্রিবিউশনটা কিরকম হয় এবং সেখানে ইলেকট্রিক ফিল্ড বা পটেনশিয়াল ডিস্ট্রিবিউশন কিরকম হয় এবং এখানে যে ডিপ্লিশন লেয়ার যেটা ফর্ম করে সেটার ইকুয়েশন ইত্যাদি এগুলো আমরা একটু দেখতে যাব। তো আমি প্রথমে হচ্ছে যে স্ট্রং ইনভার্সনের জন্য যে আমাদের যে সিচুয়েশনটা ছিল আমি ওটার ছবিটা একটু দ্রুত ড্র করি। ওকে, তো এটা ছিল আমাদের স্ট্রং ইনভার্সনের জন্য যে অবস্থাটা, যেটা বলেছিলাম যে আমাদের যে ইআই বা হচ্ছে গিয়ে আমাদের ইন্টেনসিভ লেভেলটা আসলে ফার্মি লেভেলের নিচে নেমে যাওয়ার অর্থই হতেছে সেখানে আসলে একটা ইনভার্সন হচ্ছে, বা এই জায়গাটুকুতে আমরা আসলে বলতেছি যে এখানে আসলে কিছু এই যে জায়গাটুকু তো এখানে আসলে একটা হচ্ছে যে এন টাইপ একটা রিজিয়ন আসলে তৈরি হচ্ছে। হ্যাঁ, এইটাই হচ্ছে আমার ইনভার্সন রিজিয়ন। ওকে, তো আমরা যদি এবার একটু চার্জের ডিস্ট্রিবিউশনটা যদি একটু দেখি, ঠিক আছে, তাহলে জিনিসটা আসলে কিরকম দেখায় সেটা আমরা একটু দেখি। তো আমরা এটাকে চার্জ বলতেছি, ঠিক আছে, চার্জ বলতেছি স্পেসের সাথে আমরা চার্জটাকে দেখাতে চাই। এটা হচ্ছে কি ধরেন যে এই জায়গাটা হচ্ছে আমার অক্সাইড, এই জায়গাটা হলো আমার সেমিকন্ডাক্টর এবং এই জায়গাটা হচ্ছে আমার মেটাল। তো যেটা হচ্ছে আমরা যেটা বুঝতে পারতেছি যে আমাদের অক্সাইড সাইডে সেমিকন্ডাক্টর সাইডে আসলে কি হচ্ছে যে এখানে কিছু ইনভার্সন ক্যারিয়ার জমা হচ্ছে এবং যেটা হচ্ছে যে এখানে আসলে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে হোলগুলো ডিপ্লিট হয়ে যায়। তো হোলগুলো যখন ডিপ্লিট হয়ে যায়, দূরে সরে যায়, তখন আসলে কি থাকে সেখানে হচ্ছে নেগেটিভলি চার্জ অ্যাকসেপ্টর অ্যাটম কিন্তু সেখানে থেকে যায়। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে যেটা দেখবো যে সেমিকন্ডাক্টর সাইডে আসলে আমার বেসিক্যালি হচ্ছে যে ধরেন এই পর্যন্ত যদি আমার ডিপ্লিশন রিজন ফর্ম করে, ঠিক আছে, হোলগুলো ধরেন যে এতটুকু পর্যন্ত আমার ডিপ্লিট হয়েছে, তাহলে আমাদের বেসিক্যালি এতটুকু আসলে আমাদের কিউডি আমরা বলবো। ঠিক আছে, এতটুকু কিউডি মাইনাস কেন, কারণ হচ্ছে যে অ্যাকসেপ্টর অ্যাটমগুলো তো আসলে নেগেটিভলি চার্জ। ঠিক আছে, আর পাশাপাশি এই যে এতটুকু জায়গার মধ্যে কিন্তু আমাদের কিছু ইনভার্সন ক্যারিয়ার কিন্তু আছে। ঠিক আছে, তার মানে আমাদের এই যে ডিপ্লিশন রিজন যেটা আছে ডট দিয়ে যেটা দেখাচ্ছি, ডিপ্লিশন যে চার্জ আছে তার সাথে কিন্তু ইনভার্সন চার্জও এসে কিন্তু কি হবে, অ্যাড হবে। তার মানে জিনিসটা আসলে অ্যাকচুয়ালি দেখতে এরকম। বোঝা গেছে? তার মানে এখানে আসলে বেসিক্যালি যেটা হচ্ছে যে এই জায়গায় এই যে অতিরিক্ত যে অংশটুকু, ঠিক আছে, এই যে অতিরিক্ত অংশটুকু এটা হচ্ছে আমার ইনভার্সন যে ইয়াটা, ইনভার্সন যে চার্জ, ঠিক আছে, ইনভার্সনের জন্য বা এন টাইপ রিজিয়ন যে তৈরি হলো সেটার জন্য আসলে যে চার্জটা সেটা। আর যেটা এই যে এখানে যে এরকম স্কয়ার রেক্টেঙ্গেল আকারে যেটা দেখেন সেটা হলো ডিপ্লিশনের জন্য। আপনারা তো অলরেডি পিএন জাংশনে দেখিয়ে আসছেন যে আমার যে পিটা যে রিজিয়নটা সেখানে আসলে নেগেটিভলি চার্জ একটা ডিপ্লিশন রিজিয়ন ফর্ম করে, তো সেটার জন্য হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম দেখাচ্ছে। তো যেটা হচ্ছে আমরা জানি যে আমাদের টোটাল চার্জ আসলে যেটা হবে দুই দিকে আসলে সমান হবে। মেটালে আমার যদি সেমিকন্ডাক্টর সাইডে যদি এভাবে নেগেটিভ যদি চার্জ তৈরি হয়, তাহলে এই নেগেটিভ চার্জটাকে ব্যালেন্স করবে হচ্ছে কি আমার মেটাল সাইডের পজিটিভ চার্জ। তাই মেটাল সাইডে অবশ্যই পজিটিভ চার্জ জমা হতে হবে। আর এটা তো বুঝে যাচ্ছে মেটাল সাইডে তো আমি আসলে পজিটিভ ভোল্টেজই তো অ্যাপ্লাই করতেছি, তাই না? তার মানে মেটাল সাইডে আসলে কি পজিটিভ চার্জ জমা হবে এবং এরা কিন্তু একটা একটাকে ব্যালেন্স করবে। ঠিক আছে, এটাকে যদি আমি মেটাল সাইডে যদি চার্জ বলি, তাহলে আমাদের যেটা হইতেছে যে মেটাল সাইডের যেই চার্জ সেটা সমান সমান হবে মাইনাস অফ সেমিকন্ডাক্টর সাইডের যে চার্জ। ঠিক আছে, আর আমি সেমিকন্ডাক্টর সাইডের চার্জটাকে আমরা বলতেছি এই যে ডিপ্লিশনের যে চার্জ আর যে ইয়াটা আপনার হইতেছে যে ইনভার্সনের যে চার্জ এটা সমান বলতেছি আর কি। ঠিক আছে, এই দুটার আসলে সম্মিলিত যোগফলের আসলে সমান। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে ডিপ্লিশন রিজিয়ন যেটা ডাব্লিউ এর কথা বললাম, ঠিক আছে, সেই ডাব্লিউ পরিমাণটা আসলে কি সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, সেটা কিন্তু অলরেডি আসলে আমরা ইতিমধ্যে কিন্তু আমরা পিএন জাংশনের জন্য কিন্তু দেখে আসছি। পিএন জাংশনের জন্য যে আমরা যে ডিপ্লিশন উইথ এর যে ইকুয়েশনটা দেখে আসছি সেটা ছিল এরকম যে 2 permittivity into আমরা সেখানে দেখে আসছি V0 divided by Q 1 by NA 1 by ND পুরো জিনিসটার রুট। এটা দেখে আসছি আমরা হচ্ছে কি পিএন জাংশনের জন্য ডিপ্লিশন উইথের সম্পর্ক। তো এখানে জিনিসটাকে আমরা কিভাবে এটার জন্য এটা এই ইকুয়েশনের সাথে তুলনা করে আমরা কিভাবে করে এটার জন্য ডিপ্লিশন উইথটা বলবো, এইটার জন্য আমরা ডিপ্লিশন উইথটা বলবো এভাবে যে আমাদের হচ্ছে এখানে এই V0 জায়গায় আসলে আসবে হচ্ছে কি সারফেস পটেনশিয়াল টার্মটা। ঠিক আছে, কারণ এখানে কিন্তু সারফেস পটেনশিয়াল আছে। এই যে অক্সাইড এবং সেমিকন্ডাক্টর ইন্টারফেস আসলে কি আছে, আসলে এখানে কিছু সারফেস পটেনশিয়াল আছে। সো আমরা এখানে V0 এর জায়গায় ওই সারফেস পটেনশিয়ালটাকে লিখবো।
আরেকটা জিনিস যেটা হইতেছে, যেহেতু আমরা শুধু পি সাইডের জন্য কাজ করতেছি, হ্যাঁ, সো আমরা হইতেছে যেটা হইতেছে এনডি টাকে, এই ইকুয়েশনে যদি আমরা এনডি টাকে যদি ভেরি ভেরি গ্রেটার দেন এন এ ধরে নিই, ঠিক আছে, এনডি টাকে আসলে ভেরি ভেরি গ্রেটার দেন এন এ ধরে নিই। ধরে নেওয়ার কারণটা কি সেটা বলি। আপনারা জানেন যে সাইডে আসলে আপনার হচ্ছে কি ডোপিং কম থাকে, সেই সাইডে হচ্ছে কি আমার ডিফিউশন রিজিয়নটা ফর্ম করে। ধরেন যে আমি যদি এরকম করে একটা এন প্লাস পি যদি একটা জাংশন নিতাম, যেখানে হইতেছে আমার এন প্লাস মানে হইতেছে যে আমার এন সাইডটা হেভিলি ডোপ পি সাইডের তুলনায়, সেক্ষেত্রে আমার ডিপ্রেশন রিজিয়নটা কোথায় এক্সটেন্ড করবে? ডিপ্রেশন রিজিয়নটা আসলে পি সাইডে আমার হচ্ছে গ্রো করবে, আমার হচ্ছে কি এন সাইডে কিন্তু তেমন একটা গ্রো করবে না বললেই চলে, ঠিক আছে। এই জন্য আর এখানে তো আসলে আমরা হচ্ছে পি সাইডের জন্য হচ্ছে গিয়ে ডিপ্রেশন রিজিয়ন হিসাব করতেছি, দ্যাটস ওয়াই আমরা এই ইকুয়েশনে যেটা করতেছি এই অ্যাপ্রক্সিমেশনটা ধরে নিচ্ছি, ঠিক আছে। কারণ এই অ্যাপ্রক্সিমেশনটা হইতেছে একটা এন প্লাস পি জাংশনের জন্য প্রযোজ্য, এবং এন প্লাস পি জাংশনে যেটা হয় যে শুধু পি সাইডে হইতেছে আমার ডিপ্রেশন রিজিয়নটা থাকবে, এন সাইডে থাকবে না, যেহেতু অনেক হেভি ডোপিং সেখানে, ঠিক আছে। তো যেটা হচ্ছে যে আমরা এখানে যদি এনডি ভেরি ভেরি গ্রেটার দেন এন এ যদি ধরে নেই, তাহলে যেটা হইতেছে 1 বাই এনডি, এই টার্মটাকে আমরা ইগনোর করতে পারি এবং এখানে থেকে যায় শুধু এন এ, এবং এন এটাকে আমরা এইভাবে এই কিউ এর সাথে নিচে গুণাকারে লিখলাম, এবং এটা হচ্ছে রুট, ঠিক আছে। এটা হইতেছে আমাদের যে ডিপ্রেশন যে উইথটা এখানে ফর্ম করতেছে, যেটাকে আমি ডাব্লিউ এম দিয়ে আসলে ইন্ডিকেট করেছি, ঠিক আছে, সেই ডিপ্রেশন উইথের ইকুয়েশনটা আসলে এইভাবে করে আসবে, সেটা ওই পিএন জাংশনের সাথে আমরা আসলে তুলনা করে, বিশেষ করে এই ধরনের পিএন জাংশনকে বলা হয় ওয়ান সাইডেড পিএন জাংশন, ঠিক আছে। ওয়ান সাইডেড কেন? কারণ যে ডিপ্রেশন রিজিয়নটা আসলে একদিকে হইতেছে ফর্ম করে, এটা হয়তো আমি পড়ানোর সময় বলি নাই, বাট এখন বললাম বিষয়টা, যে ওয়ান সাইডেড পিএন জাংশনে কিন্তু আসলে এভাবে ফর্ম করা যায়, এক সাইডে খুব হেভি রুটিং করে। ওকে, তো এটা গেল আমাদের মোটামুটি হচ্ছে কি ডিপ্রেশন যে উইথের সেটা হচ্ছে ক্যালকুলেশন। তো ডিপ্রেশন উইথের যদি আমরা যদি সমীকরণ জানি, তাহলে সেখান থেকে কিন্তু ডিপ্রেশন চার্জও কিন্তু বের করতে পারি। সেটা কিভাবে আপনারা জানেন যে তাহলে কিউটি সমান সমান কি আসবে? মাইনাস কিউ এন এ ডাব্লিউ এম, ঠিক আছে। কারণ খেয়াল করে দেখেন যে এন এর ইউনিট হইতেছে আমার পার সেন্টিমিটার কিউব, তার সাথে আমি সেন্টিমিটার গুণ করতেছি, তাহলে সেটা আমি কি পাবো? পার সেন্টিমিটার স্কয়ার পাবো। তার সাথে আমি কি গুণ করতেছি? বাইরে একটা চার্জ গুণ করতেছি, তাহলে কি হবে? কুলম্ব পার সেন্টিমিটার স্কয়ার, তার মানে এটার ইউনিটটা কি আসলে কুলম্ব পার সেন্টিমিটার স্কয়ার। আর এখানে যে চার্জটা দেখাচ্ছি, ওই চার্জটা কিন্তু আসলে কুলম্ব পার সেন্টিমিটার স্কয়ার, আমরা পার সেন্টিমিটার স্কয়ারেই কিন্তু চার্জ আসলে আমরা এখানে হিসাব করে আসলে দেখাচ্ছি। তো তাহলে ফাইনালি আমাদের যেটা হচ্ছে যে আমরা কিউ এম সমান সমান আসলে বলতে পারি এরকম, এন এ ডাব্লিউ এম মাইনাস মাইনাস কিউ এন বললাম হচ্ছে, যদিও তখন প্লাস আকারে দেখাইছি, কিন্তু আসলে বেসিক্যালি এটা মাইনাস হবে এই কারণে যে আপনার হচ্ছে যেহেতু আমার হচ্ছে এই আটার এই যে ইনভার্সন যে চার্জটা, এটা যেহেতু নেগেটিভ, সো এটা আসলে মাইনাস হবে, বোঝা যাচ্ছে এখানে মাইনাসের পর আছে, সো জিনিসটা আসলে এরকমই হবে, ঠিক আছে। আপনাদের বই মধ্যে এখানে মাইনাসটা নাই, বাট এখানে আসলে মাইনাস হবে। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের ওই ডিপ্রেশন যে ইয়াটা, বা আমরা যেটা বলতে পারি যে ডিপ্রেশন চার্জের যে এক্সপ্রেশন আমরা কিছুক্ষণ আগে দেখলাম। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের এখন একটু দেখা দরকার, সেটা হচ্ছে আমাদের আসলে পটেনশিয়ালের যে ডিস্ট্রিবিউশন, সেটা একটু দেখা দরকার। যে আমরা যদি আবারও এটাকে আমরা হচ্ছে মেটাল বললাম, মানে এই সাইডটা হচ্ছে আমাদের মেটাল, ঠিক আছে, এই সাইডটা হলো অক্সাইড, এবং ওই সাইডটা হচ্ছে আমার সেমিকন্ডাক্টর, ঠিক আছে। এবার হচ্ছে যে আমরা পটেনশিয়াল ডিস্ট্রিবিউশন দেখাবো স্পেসের সাথে। তো আমরা ধরে নিলাম যে আমাদের মেটালের যে কন্ডাক্টিভিটি অনেক হাই, রেজিস্টিভিটি অনেক কম, সো আমি যে পটেনশিয়ালটা গেট ভোল্টেজ যেটা আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে, ভিজি, সেটা আসলে আমার মেটালে আর কোনো ভোল্টেজ ড্রপ তৈরি করবে না। কারণ আপনারা জানেন যে ভোল্টেজ ড্রপ তৈরি করতে হলে কিন্তু একটা রেজিস্টিভিটি, সিগনিফিকেন্ট অ্যাটলিস্ট রেজিস্টিভিটি থাকতে হয়। সো এই জায়গায় হচ্ছে আমরা এই ভোল্টেজটাকে ফ্ল্যাট ধরে নিলাম, কারণ ভোল্টেজে কোনো পরিবর্তন হয়নি। মেটালে যে আপনি যে গেট ভোল্টেজটা অ্যাপ্লাই করছেন, মেটালের অল ওভার দ্য মেটাল এটার ভোল্টেজটা সেম, কোনো ভোল্টেজ ড্রপ হয় না সেখানে। তো অক্সাইডে গিয়ে যেটা হবে, যেহেতু এটা একটা ইনসুলেটর, এক্ষেত্রে তো আমি এটা বলতে পারি না যে এখানে আমার কোনো ভোল্টেজ ড্রপ তৈরি হবে না। সো আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের অক্সাইডে যেটা হবে যে এখানে একটা লিনিয়ার একটা ড্রপ হবে বলে আমরা ধরে নিই। আচ্ছা, তাহলে আমাদের অক্সাইডের ড্রপটা যদি এভাবে লিনিয়ারলি হয়, তারপর সেমিকন্ডাক্টরের যে ড্রপ হবে, সেমিকন্ডাক্টরে আসলে যতটুকু পর্যন্ত আমাদের ডিপ্রেশন উইথ আছে ততটুকু পর্যন্ত আমরা আসলে একটা পটেনশিয়ালের আমরা পরিবর্তন দেখব, কারণ আমরা জানি যে আমাদের ডিপ্রেশন রিজিয়নে আসলে রেজিস্টিভিটি অনেক বেশি হয়, ঠিক আছে। তো এখানে যে আপনার যে পটেনশিয়ালের যে ডিস্ট্রিবিউশনটা হবে সেটা হচ্ছে প্যারাবোলিক হবে, প্যারাবোলিক ওয়েতে, অনেকটা নন লিনিয়ার ওয়েতে বা প্যারাবোলিক ওয়েতে আসলে জিনিসটা নিচে নেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ওভারঅল যে পটেনশিয়াল ডিস্ট্রিবিউশন এই মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টরে।
তো এখানে আমি কতগুলো জিনিস একটু ইন্ডিকেট করে দেই যে এটা হচ্ছে যে এতটুকু যে ড্রপ হলো, এই যে এতটুকু ভোল্টেজ যে ড্রপ হলো, এটা হচ্ছে আমার, এটাকে আমরা বলতেছি ইনসুলেটর অ্যাক্রসের ড্রপ ভিআই। আর বাকিটুক এতটুকু যে ড্রপ হলো সেটাকে আমরা বলতেছি সেমিকন্ডাক্টর অ্যাক্রসের ড্রপ, বা এই যে ভোল্টেজ, এই যে ভোল্টেজটা এই পয়েন্টের, এই ভোল্টেজটাই হচ্ছে আমার কি সারফেস পটেনশিয়াল। কারণ এটাই কিন্তু খেয়াল করে দেখেন সেমিকন্ডাক্টর এবং যেই ইনসুলেটর আছে সেটার কিন্তু ইন্টারফেস, এবং এই ইন্টারফেসের যে পটেনশিয়াল সেটাকে আমরা বলতেছি কি সারফেস পটেনশিয়াল। তার মানে আমরা টোটাল যে গেট ভোল্টেজ সেটাকে আমরা আসলে কি বলতে পারি, গেট ভোল্টেজটাকে আমরা বলতে পারি ইনসুলেটর অ্যাক্রসের ড্রপ প্লাস যেটা হচ্ছে আমার এই যে সারফেস পটেনশিয়াল বা সেমিকন্ডাক্টর অ্যাক্রসের যে ড্রপটা সেটা সমষ্টি সমান ধরে নিতে পারি। ঠিক আছে, তাই এখান থেকে কিন্তু আমরা আসলে ইলেকট্রিক ফিল্ডটাও কিন্তু আসলে আমরা প্লট করতে পারি। কারণ ইলেকট্রিক ফিল্ড আমরা কি জানি, ইলেকট্রিক ফিল্ড আসলে হচ্ছে কি নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পটেনশিয়াল। ঠিক আছে, সো আপনি যদি এটা যদি জানেন, সো ইউ শুড বি এবল টু নো দ্য ইলেকট্রিক ফিল্ড অলসো। তো যেটা হচ্ছে যে আমাদের মেটাল সাইডে যেহেতু আমাদের পটেনশিয়ালটা হচ্ছে ফিক্সড, ঠিক আছে, দেখেন গেট ভোল্টেজে কিন্তু আসলে কোনো পরিবর্তন নেই, সো এটার ডেরিভেটিভ কিন্তু জিরোই আসবে, তার মানে এটা এই দিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আসলে জিরো। তো এখানে আমরা একটা লিনিয়ার একটা ড্রপ দেখতেছি। ঠিক আছে, তাহলে একটা স্ট্রেট লাইনকে ডেরিভেটিভ করলে কি আসবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে। তো এটা একটা ডাউনওয়ার্ডস স্লোপ, একটা স্ট্রেট লাইন, মানে এটা স্লোপ আসলে নেগেটিভ আসার কথা, কিন্তু এখানে একটা মাইনাস দিয়ে গুণ হয়ে সেটা কি হয়ে যাবে পজিটিভ। এতটুকু জায়গায় আসলে এরকম একটা পজিটিভ একটা ইলেকট্রিক ফিল্ড পাবো, কনস্ট্যান্ট একটা ইলেকট্রিক ফিল্ড পাবো আমরা যদি লিনিয়ার ড্রপ ধরে নিই। আর এতটুকু জায়গা হতেছে কি আমার প্যারাবোলা, একটা প্যারাবোলাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, একটা স্ট্রেট লাইন ইকুয়েশন পাবো। ঠিক আছে, তো এখানে আসলে বেসিক্যালি আমরা ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করি এরকম টাইপের কিছু একটা নেগেটিভ স্লোপের একটা স্ট্রেট লাইন আমরা সেখানে পাবো। হ্যাঁ, যদি আসলে প্যারাবোলাটা কিন্তু আপনার হচ্ছে এই প্যারাবোলার ডেরিভেটিভ নিলে কিন্তু আসলে পজিটিভ ভ্যালু আসবে। ঠিক আছে, কারণ প্যারাবোলাটাকে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে এইরকম একটা প্যারাবোলা চিন্তা করতে পারেন, এরকম একটা প্যারাবোলা চিন্তা করতে পারছি, সো এটা ডেরিভেটিভ নিলে আসলে পজিটিভ ভ্যালু আসবে, পজিটিভ একটা স্ট্রেট লাইন, একটা পজিটিভ স্লোপে একটা স্ট্রেট লাইন আসবে, কিন্তু মাইনাস দিয়ে গুণ হওয়ার কারণে এটা নেগেটিভ স্লোপ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডিস্ট্রিবিউশনটা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টরে। ওকে, তাহলে আমি আরো কিছু কথা একটু জাস্ট বলতে চাই অ্যাডিশনালি। আমাদের আসলে যেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে গেট ভোল্টেজ যেটা সেটা হচ্ছে ইনসুলেটর ড্রপ প্লাস এই যে সারফেস পটেনশিয়াল। তো ইনসুলেটর যে ম্যাটেরিয়ালটা আছে বা অক্সাইডটাকে যদি আমি একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, ঠিক আছে, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের সাথে যদি আমি তুলনা করি, তাহলে এই ভোল্টেজের ইকুয়েশনটাকে আমরা আসলে কিভাবে লিখতে পারি। তো আমাদের যে ইনসুলেটরের যে ইয়াটা আছে, ক্যাপাসিট্যান্সটা আছে, সেটাকে আমি যদি সিআই বলি, ঠিক আছে, তাহলে আমরা সেখান থেকে আমরা কি লিখতে পারি, সেখান থেকে আমরা জানি যে তাহলে ইনসুলেটরের যে চার্জ, ঠিক আছে, ইনসুলেটর চার্জ যেটা হচ্ছে কি আমরা এটাকে কিউএস বলবো। ঠিক আছে, কারণ ইনসুলেটরে কিন্তু ওই যে কিছুক্ষণ আগে কিন্তু খেয়াল করে দেখেন যে ইনসুলেটরের আসলে দুই দিকে, এই যে ইনসুলেটর যেখানে আছে বা অক্সাইড যেখানে আছে দুই দিকে কিন্তু আসলে সমান পরিমাণ চার্জ আছে। ঠিক আছে, যেটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর হয় যে একদিকে হচ্ছে পজিটিভ চার্জ থেকে আরেকদিকে ঠিক একই পরিমাণ কি নেগেটিভ চার্জ কিন্তু থাকে, এই যে যেটা বলা হচ্ছে যে qm = -q of s। ঠিক আছে, সো আমরা যে কোনো একটা চার্জকে আমরা সেখানে নিই, ধরেন আমি q of s কে যদি আমি যদি সেখানে নিই, ঠিক আছে, তাহলে q of s কে আমরা এই ক্ষেত্রে বলবো q of d এর সমান বলবো। অর্থাৎ আমরা যেটা হচ্ছে কি এখানে মোস্টলি আমরা ধরে নিচ্ছি, যদিও আমরা বলতেছি আসলে q of s হচ্ছে দুটো জায়গা থেকে আসতেছে, একটা হচ্ছে ইনভার্সন ক্যারিয়ার থেকে আসতেছে আর একটা হচ্ছে ডিপ্রেশন ক্যারিয়ার থেকে আসতেছে, কিন্তু আমরা হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে আমাদের যেটা হচ্ছে যে এটাকে আমরা ডিপ্রেশনের সমান আমরা ধরে নিলাম। ঠিক আছে, তো আমরা যেটা করতে পারি যে তাহলে কি লিখতে পারি আমরা, অক্সাইডের ক্যাপাসিট্যান্স যদি সিআই জানা থাকে, ভোল্টেজ যদি ভিআই জানা থাকে এবং চার্জ যদি কিউএস যদি জানা থাকে, তাহলে আসলে আমরা অক্সাইডের ক্ষেত্রে আমরা লিখতে পারি এই ভিআই সমান সমান আসলে লিখতে পারি মাইনাস কিউডি বাই সিআই। ঠিক আছে, আপনাদের খেয়াল আছে অক্সাইডের ক্ষেত্রে কিউ ইকুয়ালস টু সিভি হয় কিন্তু। ঠিক আছে, দেখেন একই জিনিস কিন্তু আড়াই গুণ করলে কিন্তু একই জিনিস হয়। সো অক্সাইড ড্রপটাকে আমরা এইভাবে লিখতে পারি, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের সাথে যদি তুলনা করি তাহলে আমরা হচ্ছে কি এভাবে লিখতে পারি, কিউ ইকুয়ালস টু সিভি, ওখান থেকে আমরা এভাবে লিখতে পারি। আমাদের মেইন উদ্দেশ্য এখন আমি যেটা দেখাতে যাব সেটা হচ্ছে কি থ্রেশহোল্ড ভোল্টেজটা আসলে বের করা। থ্রেশহোল্ড ভোল্টেজের এক্সপ্রেশনটা তাহলে বেসিক্যালি কি হবে, থ্রেশহোল্ড ভোল্টেজের যে এক্সপ্রেশন হবে সেটা হচ্ছে কি অনেকটা এরকম হবে যে আমাদের নরমালি তো আসলে গেট ভোল্টেজ আমরা এইভাবে লিখেছি, সো যখন থ্রেশহোল্ড কন্ডিশন এটা বলতেছি, ঠিক আছে, থ্রেশহোল্ড কন্ডিশন যেটা থ্রেশহোল্ডের জন্য আমরা হচ্ছে ভি অফ আই যেটাকে কিছুক্ষণ আগে এভাবে লিখলাম,
অক্সাইড ক্যাপাসিট্যান্সের জন্য অক্সাইডের জন্য আমরা ভোল্টেজ ড্রপটাকে এভাবে লিখলাম। আর হচ্ছে থ্রেশহোল্ডের জন্য যেটা হয় যে স্ট্রং ইনভার্সন হয় আমরা জানি, সেক্ষেত্রে ফাইএস টা 2 অফ 5 এর সমান হয়। হ্যাঁ, এটা কিন্তু আমরা বলে আসছি, ঠিক আছে, স্ট্রং ইনভার্সন। এটা হচ্ছে আমার আইডিয়াল কেস। আইডিয়ালি আসলে এরকম হয়। আমরা একটু সামনে কিছুক্ষণ পরে কিছু একটা নন আইডিয়ালিটি আমরা ডিসকাস করে আমরা হচ্ছে কি এটার মডিফাইড ফর্মটা আলোচনা করব। এই জিনিসগুলো সেখানেও থাকবে, প্লাস অ্যাডিশনাল কিছু টার্ম সেখানে চলে আসবে। তো আমাদের মোটামুটি হচ্ছে গিয়ে যে কিছু রিলেভেন্ট কিছু ইকুয়েশন আলোচনা করা হয়েছে, আরো কিছু মডিফাইড ইকুয়েশন আমরা আলোচনা করব। তো তার আগে আমরা আরেকটা জিনিস যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের মসফেটের সিভি যে ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে, সিভি ক্যারেক্টারিস্টিকটা আমরা হিসাব করতে চাই। তাহলে আসলে একটা মসফেটকে আপনি যদি চিন্তা করেন যে আমার এখানে আসলে একটা মেটাল আছে, একটা অক্সাইড আছে, একটা সেমিকন্ডাক্টর আছে, তার মানে আসলে একটা মসফেটের আমি যদি গেট থেকে যদি ক্যাপাসিট্যান্স দেখি তাহলে আসলে কি হবে, সেখানে একটা অক্সাইডের একটা ক্যাপাসিট্যান্স থাকবে, ঠিক আছে, বা ইনসুলেটরের একটা ক্যাপাসিট্যান্স সেখানে থাকবে। আর আরেকটা জিনিস কি থাকবে, যে সেখানে সেমিকন্ডাক্টরের একটা ক্যাপাসিট্যান্স থাকবে। অর্থাৎ এই দুটো ক্যাপাসিট্যান্সের কিন্তু সিরিজ কম্বিনেশন আমরা বলতে পারি, ঠিক আছে। এবং আপনারা জানেন যে ক্যাপাসিটরকে সিরিজ করলে কি হবে, ক্যাপাসিটরকে সিরিজ করলে সেটা কিন্তু হচ্ছে কি রেজিস্ট্যান্সের প্যারালালের সূত্রের সাথে কিন্তু সেটা ম্যাচ করবে। হ্যাঁ, রেজিস্ট্যান্সের প্যারালালের সূত্রের সাথে কিন্তু সেটা ম্যাচ করবে। তো এর মধ্যে এই যে সেমিকন্ডাক্টরের যে ইয়াটা আছে, যে ক্যাপাসিট্যান্সটা আছে, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি ডিউ ডিকিউএস ডি ফাই এস, যে ডিকিউ ডিভি থেকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। অর্থাৎ সারফেস পটেনশিয়ালের সাথে এই যে সেমিকন্ডাক্টরের যে চার্জ আছে সেটার যে পরিবর্তন, রেট অফ চেঞ্জ, সেটাকে আমরা লিখতে পারি সেমিকন্ডাক্টরের যে ক্যাপাসিটি সেটা সমান। আর অক্সাইডেরটার কিন্তু ফিক্সড, অক্সাইডকে যদি আপনি প্যারালাল প্লেট ক্যাপাসিটরের সাথে তুলনা করেন, বাই দ্য ওয়ে আমি হচ্ছে কি এই ক্যাপাসিট্যান্স গুলো হচ্ছে কি পার ইউনিট এরিয়াতে আমি হিসাব করতেছি, ঠিক আছে। ধরুন ফ্যারাড পার সেন্টিমিটার স্কয়ার যদি ফ্যারাড পার মিটার স্কয়ার এইগুলো, তাহলে এই জিনিসটা আসলে কি হবে, যে আমাদের নরমালি ক্যাপাসিটরের যে এক্সপ্রেশন ছিল সেটা ছিল এরকম a পার ইনটু পারমিটিভিটি ডিভাইডেড বাই d, ঠিক আছে। তাহলে আপনি যদি পার ইউনিট যদি নেন তাহলে কি আসবে, c বাই a সমান কি আসে, পারমিটিভিটি ডিভাইডেড বাই d বা থিকনেস। তাহলে এই ক্ষেত্রে আমার যেটা হচ্ছে যে শুধু আমি যদি অক্সাইডের কথা যদি আমি যদি বলি, তাহলে আসলে বেসিক্যালি সেটা আসলে কি আসার কথা, সেটা আসার কথা হইতেছে যে এই যে অক্সাইডের যেই পারমিটিভিটি ডিভাইডেড বাই অক্সাইডের যে থিকনেস, ঠিক আছে। এটাকে আমি টিওক্স বলতেছি, মানে অক্সাইডের থিকনেস। আমি আই এম নট শিওর আপনাদের বই এটা কি ডিনোট করা আছে, বাট এটা হলো অক্সাইডের থিকনেস অফ অক্সাইড লিখে ইন টেক্সট। আর এটা হচ্ছে আর উপরটা হলো পারমিটিভিটি অফ অক্সাইড, ঠিক আছে। এই দুটো জিনিসের আসলে সিরিজ কম্বিনেশন হচ্ছে আমাদের টোটাল ক্যাপাসিট্যান্সটা। তো একটা জিনিস আপনারা জানেন, সেটা হচ্ছে যে এই যে ক্যাপাসিটরের সিরিজ কম্বিনেশন হচ্ছে রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশনের মতো। এবং রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা রেজিস্ট্যান্স যদি আরেকটা রেজিস্ট্যান্সের তুলনায় অনেক বড় হয়, তাহলে আমরা সেই রেজিস্ট্যান্সের ইফেক্টটাকে কিন্তু ইগনোর করতে পারি। সো আমাদের এই ক্যাপাসিট্যান্সটা কিন্তু ফিক্সড। এই যে অক্সাইডের যে ক্যাপাসিট্যান্স, সরি অক্সাইডের ক্যাপাসিটি বা ইনসুলেটরের যে ক্যাপাসিটি, সিআই দিয়ে আসলে ইনসুলেটর বোঝানো হচ্ছে, ওই অক্সাইড ম্যাটেরিয়ালটাই আসলে আমার ইনসুলেটর, সেটা কিন্তু ফিক্সড, ঠিক আছে। আপনি যদি তৈরি করার সময় যদি ম্যাটেরিয়াল ফিক্স করে দেন এবং থিকনেস যদি ফিক্স রাখেন, তাহলে তো এটা ভ্যারি করার কোনো ওয়ে নাই। কিন্তু খেয়াল করে দেখেন এই যে সেমিকন্ডাক্টরের যে ক্যাপাসিটি, সেটা কিন্তু আসলে পটেনশিয়ালের সাথে কিন্তু বা ভোল্টেজের সাথে কিন্তু তার একটা ভেরিয়েশন আছে, যার কারণে আমরা যেটা বলতেছি যে আমাদের এই যে ওভারঅল যে ক্যাপাসিটেন্স, সেটা ঠিক আছে, ওভারঅল ক্যাপাসিটেন্সটা কিন্তু আমাদের হইতেছে কি ভোল্টেজ ডিপেন্ডেন্ট হবে। এই ভোল্টেজ ডিপেন্ডেন্সটা আসতেছেই হইতেছে এই যে সেমিকন্ডাক্টরটা যেহেতু আমার ভোল্টেজ ডিপেন্ডেন্ট, এই জিনিসটা যেহেতু আমাদের ভোল্টেজ ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এটার কারণেই আসলে আসতেছে, ঠিক আছে। অক্সাইডের কারণে না, অক্সাইডের বা ইনসুলেটরের যে ক্যাপাসিটি সেটা তো ফিক্সড, সেটার কারণে আসলে না, ঠিক আছে। তাহলে আমরা এবার একটু দেখি, ওই যে আমরা যে কিছুক্ষণ আগে এখানে বুঝতেই পারতেছেন যে আমরা হচ্ছে কিউ ডি কিউ এস ডিভাইডেড বাই ডি ফাই এস, বা এটা ডেরিভেটিভ দিচ্ছে। সো আমাদের কিছুক্ষণ আগে এটার কিন্তু একটা আমি কার্ভ দেখিয়েছিলাম, তো সেটা আমরা এখন একটু ইউজ করব, ঠিক আছে। এই যে কার্ভটা আমি এখানে দেখিয়েছিলাম, আমি বলেছিলাম যে এই কার্ভটা কিন্তু আমি আরেকবার ফেরত আসবো, তো এটা আমরা এখন ইউজ করে এটা সিভি রিলেশনটা আমরা দেখব। তো আমরা প্রথমে যেটা বলি সেটা হচ্ছে গিয়ে আমাদের ধরেন গেট ভোল্টেজ আমরা যখন নেগেটিভ যখন অ্যাপ্লাই করব, ঠিক আছে, আমরা ধরেন নেগেটিভ দিকে আছি, যখন হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন রিজিয়নে আমরা আছি, ঠিক আছে। অ্যাকুমুলেশন ধরেন যে এই যে স্ট্রং অ্যাকুমুলেশন, যেটা অ্যাকুমুলেশন রিজিয়নের এই যে স্ট্রং যে রিজিয়নটা আছে সেখানে আছে, স্ট্রং অ্যাকুমুলেশনে আমরা আছি।
তো স্ট্রং অ্যাকুমুলেশনে বুঝতেই পারতেছেন আমরা যদি ডিকিউ ফাইস যদি নেই তাহলে কি হবে, এই ভ্যালুটা অনেক বড় একটা ভ্যালু হবে। হ্যাঁ, অর্থাৎ এই যে আমরা যে এখানে বলছি যে আমাদের সেমিকন্ডাক্টরের যে ক্যাপাসিটি সেটা হচ্ছে ডিকিউএস ডি5এস, ঠিক আছে। এই স্ট্রং এর জন্য কি হবে, অনেক লার্জ হবে স্ট্রং অ্যাকুমুলেশন যদি হয়, পুরোটা লিখলাম না অ্যাকুমুলেশন, ঠিক আছে, এটার জন্য অনেক লার্জ হবে। তাহলে ওই যে যেটা বললাম যে ক্যাপাসিটরের সিরিজ কম্বিনেশন রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশনের সাথে তুলনীয়। রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি হয় যে কোনো একটা রেজিস্ট্যান্স অনেক বড় হলে সেটার ইফেক্টটাকে ইগনোর করা যায়, ঠিক তেমনি কিন্তু ক্যাপাসিটরের মধ্যে একটা ক্যাপাসিটর যদি অনেক বড় হয় সেটার ইফেক্টটাকে কিন্তু ইগনোর করা যায়। এবং এটা কিন্তু আমরা ম্যাথমেটিক্যালিও কিন্তু বুঝতে পারি। দেখেন যে CI ইনটু CS ডিভাইডেড বাই CI প্লাস CS, তাই না? এটা ছিল আমার হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের এক্সপ্রেশন। তাহলে আমরা যদি এই নিচে CI এর তুলনায় যদি CS কে যদি অনেক বড় বলি তাহলে আমরা এটা কি লিখতে পারি, এভাবে লিখতে পারি না? মানে CI টাকে নিচে হলো গিয়ে আমরা ডিনোমিনেটরে ইগনোর করলাম, তাহলে CS কাটাকাটি গিয়ে এটা কিন্তু কি আসতেছে, CI এর সমান আসতেছে। তার মানে এই ক্ষেত্রে আমার যে ক্যাপাসিট্যান্স সেটা হচ্ছে অক্সাইড ক্যাপাসিট্যান্সের সমান হবে। তার মানে স্ট্রং অ্যাকুমুলেশনের জন্য আমাদের যে ক্যাপাসিট্যান্সটা পাবো সেটা হচ্ছে আমার অক্সাইড ক্যাপাসিট্যান্সের সমান হবে, ঠিক আছে, এবং ফ্ল্যাট হবে। তারপর এক সময় যেটা হতেছে যে এইটার যদি আপনি এটা তো কার্ভ, এটা কিন্তু এক সময় কিন্তু স্লোপ কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো আস্তে আস্তে যখন কমে যাবে, যখন এই ক্যাপাসিট্যান্সটা স্মল হয়ে যাবে, ঠিক আছে, যেমন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আপনি যে রেজিস্ট্যান্স একটা রেজিস্ট্যান্সে এক পাশে আরেকটা রেজিস্ট্যান্স কিন্তু প্যারালাল করেন, ওই যে রেজিস্ট্যান্সে প্যারালাল করতেছেন ওটা যদি ছোট হয় তাহলেই কিন্তু আপনার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু কমে যায়, ঠিক আছে। ঠিক তেমনি কিন্তু ওই ক্যাপাসিটর সিরিজ কম্বিনেশন ক্ষেত্রে সেটা সত্য যে আমার যদি যে একটা ধরেন যে এখানে CI তো অলরেডি ছিল, ইনসুলেটরের যে ক্যাপাসিট্যান্স সেটা কিন্তু অলরেডি ছিল, তার সাথে যদি এই সেমিকন্ডাক্টর ক্যাপাসিট্যান্সটা যদি আমি সিরিজে অ্যাড করি এবং সেটা যদি আস্তে আস্তে ছোট হয় তখন কিন্তু আমরা কিন্তু এটাকে ইগনোর করতে পারবো না, ঠিক আছে। আমরা কি এটাকে ইগনোর করতে পারবো, তার ফলে যেটা হবে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেমন যেটা হয় যে একটা রেজিস্ট্যান্স প্যারালাল, একটা রেজিস্ট্যান্স সাথে আরেকটা রেজিস্ট্যান্স প্যারালাল করলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কমে যায়, ক্যাপাসিটরের ক্ষেত্রে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে তাই। তো যখন হইতেছে এই CS টা যখন স্মল হয়ে যায়, ঠিক আছে, CS এর ভ্যালু যখন স্মল হয়ে যায় তখন কিন্তু আমাদের এই যে ইকুইভ্যালেন্ট যে ক্যাপাসিট্যান্স আছে যেটাকে আমরা আসলে দুটো জিনিসের সিরিজ কম্বিনেশন বলছি সেটা কি হয়ে যাবে, কমে যাবে। দ্যাট ইজ আমরা এরকম একটা রিলেশন পাবো, ঠিক আছে, এরকম কমে যাবে কিন্তু সেটা কমে যাবে। এবং যেটা হইতেছে যে এটার যে মিনিমাম একটা ভ্যালুতে পৌঁছাবে, সেই মিনিমাম ভ্যালুটা আসলে যেটার উপর নির্ভর করবে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরের যে ক্যাপাসিট্যান্স সেটার উপর নির্ভর করবে। এবং আমরা জানি যে এই জায়গায় আসলে সেমিকন্ডাক্টর কি ডিপ্লিশন মোডে চলে যায়, ঠিক আছে, সেমিকন্ডাক্টরটা কিন্তু ডিপ্লিশন মোডে চলে যায়, ডিপ্লিশন রিজিয়নে চলে যায়। তো ডিপ্লিশন রিজিয়নে চলে গেলে আমরা হচ্ছে সেমিকন্ডাক্টরের যে ক্যাপাসিট্যান্স সেটাকে ডিপ্লিশন ক্যাপাসিট্যান্সের আমরা সমান ধরে নিতে পারি, ঠিক আছে, সেই ডিপ্লিশন ক্যাপাসিট্যান্স সমান ধরে নিতে পারি। অর্থাৎ তখন আমরা জিনিসটাকে এভাবে দেখি যে আমার এখানে অক্সাইড ক্যাপাসিট্যান্সের সাথে এখানে কিছু ডিপ্লিশন ক্যাপাসিট্যান্স সেখানে হচ্ছে কি আছে, সিরিজে আছে, ঠিক আছে। এবং আমরা হচ্ছে সেক্ষেত্রে ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখি CI/CD ডিভাইডেড বাই CI প্লাস CD লিখি, এভাবে লিখি। এবং বুঝতেই পারতেছেন যে এটার মিনিমাম ভ্যালুর উপরে কিন্তু আসলে এটার মিনিমাম যে ভ্যালু, সরি এখানে আই হবে না, এই যে ইকুইভ্যালেন্ট যে ক্যাপাসিট্যান্সের মিনিমাম ভ্যালুটা আসলে ডিপেন্ড করে। সো এখানে একটা মিনিমাম ভ্যালুতে এসে পৌঁছাবে, মিনিমাম ভ্যালুতে এসে পৌঁছাবে। এবং খেয়াল করে দেখি যে এখানে কিন্তু একটা সময় কি হচ্ছে, একটা স্ট্রং ইনভার্সন হচ্ছে, তখন আবার স্লোপ অনেক বেড়ে যাচ্ছে। তখন যেটা হবে যে এটা একটা মিনিমাম ভ্যালুতে এসে আবার যেটা হবে যে এটা আবার উঠে এরকম ইনসুলেটর ক্যাপাসিট্যান্সের সমান হবে। আবার যখন CS টা এই যে এই জায়গায় এই যে স্ট্রং ইনভার্সনের কারণে আবার যখন CS টা যখন অনেক লার্জ হয়ে যাবে, লার্জ হয়ে গেলে তখন CS টাকে আমরা ইগনোর করতে পারি, ঠিক আছে। পুরো বিষয়টা হচ্ছে ক্যাপাসিটরের যে রেজিস্ট্যান্সের যে প্যারালাল যে কম্বিনেশন ওটার সাথে তুলনা করবেন, তাহলে আসলে এই জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমাদের সিভি ক্যারেক্টারিস্টিকটা টিপিক্যালি দেখতে আসলে এরকম হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যদি ফ্রিকোয়েন্সি অনেক হাই হয়, এটা হচ্ছে কি ধরেন যে লো ফ্রিকোয়েন্সির জন্য আমরা দেখাইলাম, ঠিক আছে, লো ফ্রিকোয়েন্সির জন্য ধরেন আমরা দেখাইলাম, কিন্তু অনেক হাই ফ্রিকোয়েন্সিতে যেটা হয় যে এই জিনিসটা নেমে আর উঠতে পারে না, এই জিনিসটা এরকম এরকম ফিক্সড হয়ে যায়, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে যখন আপনার হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি মানে কি যে গেটের যে পোলারিটি সেটা বা গেট ভোল্টেজটার যে চেঞ্জটা সেটা খুব দ্রুত হচ্ছে, খুব ফ্রিকুয়েন্টলি সেখানে একটা পরিবর্তন আমরা দেখতেছি। তার সাথে যেটা হয় ক্যারিয়ার গুলো আসলে রেসপন্ড করতে পারে না, তো রেসপন্ড করতে না পারার কারণে যেটা হয় ক্যাপাসিটেন্সটা তখন আর এইভাবে বাড়তে পারে না, ঠিক আছে, বাড়তে পারে না, যার কারণে এই জিনিসটা এরকম ফ্ল্যাট হয়ে যায়। এটা হচ্ছে আমার হাই ফ্রিকোয়েন্সির জন্য, ঠিক আছে। ফ্রিকোয়েন্সিটাও কিন্তু ইম্পর্টেন্ট, আপনি হচ্ছে কোন কন্ডিশনে হচ্ছে ক্যাপাসিটর ভোল্টেজ রিলেশনটা দেখতেছেন সেটাও কিন্তু আসলে ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে আমাদের একটা টিপিক্যাল হচ্ছে কি সিভি ক্যারেক্টারিস্টিক অফ এ বস, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটু কিছু রিয়েল ইফেক্ট আমরা আলোচনা করব। তো কিছুক্ষণ আগে কিন্তু অলরেডি আমরা কিন্তু
আপনার হচ্ছে যে ইয়েটা আছে থ্রেশহোল্ড ভোল্টেজ যেটা আছে সেটা কিছু এক্সপ্রেশন দেখিয়েছে এবং বলছে যে সেটা আসলে আইডিয়াল কেসের জন্য ছিল। এবার আমি একটু প্র্যাকটিক্যাল কেসের দিকে যদি আমরা একটু যাই, তো আমি হতেছে এবার কিছু রিয়েল মস আমরা হতেছে সারফেস নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো আমরা দেখেন আমরা যখন ওই আইডিয়াল যে সিচুয়েশনটা দেখিয়েছিলাম থার্মাল ইকুইলিব্রিয়ামের সময়, আপনাদের মনে আছে কিনা দুটো আবার এটা দেখে কাগজটা দেখে যে এরকম একটা সিচুয়েশন দেখিয়েছিলাম এবং সেখানে কিন্তু এই যে মেটালের যে ওয়ার্ক ফাংশন এবং সেমিকন্ডাক্টর ওয়ার্ক ফাংশন কিন্তু সমান ধরা হয়েছে। কিন্তু আমরা যখন ইভেন চ্যাপ্টার 5 এ যখন হচ্ছে মেটাল সেমিকন্ডাক্টর জাংশনে যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু বলেছি যে এটা কিন্তু সমান না, এটা কিন্তু আসলে সমান না হওয়াটাই কিন্তু স্বাভাবিক, ঠিক আছে? মেটালের যে ওয়ার্ক ফাংশন সেমিকন্ডাক্টর ওয়ার্ক ফাংশনটা আসলে সমান না হওয়া স্বাভাবিক। তো এই ক্ষেত্রে আমাদের যেটা হয় যে মেটালের যে ওয়ার্ক ফাংশন সেমিকন্ডাক্টর ওয়ার্ক ফাংশনের ডিফারেন্সকে আমরা বলি ফাই এম এস, এটা হচ্ছে ফাই এম মাইনাস ফাই এস, ঠিক আছে? তো আমাদের হচ্ছে রিয়েল সারফেসের ক্ষেত্রে টিপিক্যালি এটা আসলে নেগেটিভ হয়, এটা নেগেটিভ হয়। আর যদি পি টাইপ হয়, পি টাইপ হলে তো আপনার কি হবে, পি টাইপ হলে এই যে আমার যে সেমিকন্ডাক্টরের যে ওয়ার্ক ফাংশন সেটা তো আরো নিচে হবে, ঠিক আছে? এটা নেগেটিভ মানে কি, এটা এই যে কথা কিছুক্ষণ আগে যে বললাম, এটা নেগেটিভ মানে হচ্ছে যে আমার যে এটা যদি ভ্যাকুয়াম হয়, ঠিক আছে, এই ডটেরটা যদি আমার ভ্যাকুয়াম হয় সেখান থেকে যে মেটালের যে ওয়ার্ক ফাংশন, ঠিক আছে, ফাই এম, সেটার তুলনায় আমার সেমিকন্ডাক্টর ওয়ার্ক ফাংশনটা একটু নিচে থাকবে, ঠিক আছে? এটা নেগেটিভ হওয়ার অর্থ হলো এটা যে আমার সেমিকন্ডাক্টরের যে ওয়ার্ক ফাংশন সেটা আরো নিচে থাকবে। তো পি টাইপের ক্ষেত্রে তো এই ওয়ার্ক ফাংশনটা আরো নিচে থাকার কথা, তাহলে পি টাইপের ক্ষেত্রে এই ফাই এম এস এর ভ্যালুটা আরো নেগেটিভ হবে, ঠিক আছে? এটা হচ্ছে রিয়াল মসের জন্য যেটা হয়। তো এটা হওয়ার ফলে আমাদের আসলে যে ঘটনাটা আসলে ঘটে সেটা হচ্ছে গিয়ে যে আমরা যদি একটু চিন্তা করি, হ্যাঁ, আমি আরেকবার জাস্ট ওই যে যেটা আমরা আইডিয়াল সিচুয়েশনের জন্য দেখিয়েছিলাম সেটা একটু প্র্যাকটিক্যাল সিচুয়েশনের জন্য আমরা একটু দেখাই। ধরা যাক যে এটা হতেছে আমাদের যে মেটালের জন্য যে ওয়ার্ক ফাংশন, এটা হচ্ছে সেমিকন্ডাক্টরের জন্য যে ওয়ার্ক ফাংশন, সেমিকন্ডাক্টর পুরোটাই আমি দেখাই, এটা ইসি, এটা ইআই, এটা ইএফ, ফার্স্ট অফ অল ইভি। এখন এইদেরকে অ্যালাইন হইতে হবে। আপনারা জানেন অ্যালাইন হইতে হলে তাহলে কি করতে হবে, থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য যদি অ্যালাইন হতে হয় তাহলে মেটালের যে ওয়ার্ক ফাংশনটা আছে বা মেটালের যে ফার্মি লেভেলটা আছে সেটা কি নামতে হবে নিচে, আর সেমিকন্ডাক্টর ফার্মি লেভেল করতে হবে। তার এটা কখন সম্ভব, যখন এটা কখন নামে, যখন এখান থেকে কিছু ইলেকট্রন সে রিলিজ করে দেয়, ইলেকট্রন সে যখন ত্যাগ করে, ঠিক আছে? আর যে ইয়াটা আছে এই সেমিকন্ডাক্টর ফার্মি লেভেল কখন উপরে উঠে, যখন সে ইলেকট্রন, যে ইলেকট্রনটা হচ্ছে কি মেটাল ত্যাগ করছে সেই ইলেকট্রনকে সে কি করবে, অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করলে যার কারণে তখন কি হবে, তার ফার্মি লেভেলটা উপরে উঠে যাবে এবং তার ফলে তাদের মধ্যে একটা অ্যালাইনমেন্ট সম্ভব। তার মানে প্র্যাকটিক্যাল কেসে আমার থার্মাল ইকুইলিব্রিয়াম কিন্তু আসলে জিনিসটা আসলে এরকম হবে। ওকে, তো এখানে একটা জিনিস বুঝতেই পারতেছেন যে আমাদের মেটালের এদিকে কিন্তু কিছু পজিটিভ চার্জ কিন্তু আছে, ঠিক আছে? যেহেতু মেটাল থেকে কিছু ইলেকট্রন আসে অ্যালাইন করার জন্য ফার্মি লেভেল কিছু ইলেকট্রন চলে যেতে হচ্ছে, সো এখানে পজিটিভ চার্জ আছে, যার কারণে হচ্ছে কি আমাদের অক্সাইডের যে এনার্জিটা এটা কিন্তু টিল্ট হয়ে গেছে এবং এটা হচ্ছে মেটালের সাইডে কিন্তু কমে গেছে। পাশাপাশি এখানে যেটা হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করার কারণে আমাদের যে কন্ডাকশন ব্যান্ডটা সেটা হচ্ছে নিচের দিকে বেন্ড করছে, অর্থাৎ এখানে কিছু কিছু ইলেকট্রন এসে কিন্তু জমা হচ্ছে, ঠিক আছে? এভাবে করে যেটা হইতেছে আপনি কোনো গেট ভোল্টেজ না দিয়ে এই যে ফার্মি এই যে ওয়ার্ক ফাংশন ডিফারেন্সের কারণে কিন্তু আসলে মেটাল সেমিকন্ডাক্টর যে সরি অক্সাইড এবং সেমিকন্ডাক্টরের যে ইন্টারফেসে কিন্তু কিছু ইলেকট্রন আগে থেকে কিন্তু থাকতে পারে, ঠিক আছে? তো এইটা কিন্তু আসলে আমাদের আইডিয়াল সিচুয়েশন ছিল না, আমাদের আইডিয়াল সিচুয়েশন আসলে এরকম ছিল যেখানে সবকিছু ফ্ল্যাট, ঠিক আছে, পুরো ফ্ল্যাট ছিল। মানে আমি যদি সেমিকন্ডাক্টর সাইডে ব্যান্ডটা দেখি সেটা কিন্তু ফ্ল্যাট, কিন্তু আইডিয়াল সিচুয়েশনে কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়াম, এটা হলো আমার গেট ভোল্টেজ যেখানে জিরো বা আমাদের যেখানে হচ্ছে কি আমরা বলতেছি থার্মাল ইকুইলিব্রিয়াম। তো এটা হলো থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য। তো আমাদের আসলে যেটা করা প্রয়োজন পড়ে যে এখানে আমরা যদি হচ্ছে কি সেমিকন্ডাক্টর সাইডে, ঠিক আছে, সেমিকন্ডাক্টর সাইডে যদি আমাদেরকে যদি ফ্ল্যাট ব্যান্ড যদি নিয়ে আসতে হয়, ব্যান্ডটাকে যদি ফ্ল্যাট করতে হয় তাহলে কি করতে হবে, ইলেকট্রন এনার্জি বাড়াইতে হলে কি করতে হবে, নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, কারণ নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে কিন্তু ইলেকট্রন এনার্জি বাড়ে, পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে ইলেকট্রন এনার্জি যদি কমে, নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে ইলেকট্রন এনার্জি কি হবে, বাড়বে। তো আমাদের এখানে যেটা করা লাগতেছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে গেটে আসলে একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা লাগতেছে, যার কারণে হচ্ছে গেটে যেটা হচ্ছে যে গেটের ফার্মি লেভেলটা আসলে বা মেটালের ফার্মি লেভেলটা আসলে উপরে উঠে যাচ্ছে। সো যেহেতু নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, সো আমাদের অক্সাইড সাইডের যে ইয়াটা যে ভোল্টেজ যে এনার্জিটা মেটাল এবং অক্সাইড সাইডের যে এনার্জিটা সেটা বেড়ে যাবে, এরকম একটা টিল্টিং হবে এবং যেটা হবে যে আমাদের ফাইনালি এই যে সেমিকন্ডাক্টর সাইডে এরকম একটা ফ্ল্যাট একটা ব্যান্ড কিন্তু অ্যাচিভ করা সম্ভব। এটাকে আমরা বলতেছি ফ্ল্যাট ব্যান্ড কন্ডিশন, ফ্ল্যাট ব্যান্ড কন্ডিশন।
ঠিক আছে, এবং এই যে গেট ভোল্টেজটা এটাকে আমরা বলতেছি এখানে যে পরিমাণ গেট ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে সেটাকে আমরা বলতেছি ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ। ঠিক আছে, এবং এটা হচ্ছে কিন্তু নেগেটিভ হবে, এই ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজটা আসলে নেগেটিভ হবে। আরেকটা জিনিস হচ্ছে কি যে এই যে ফ্ল্যাট ব্যান্ড যে ভোল্টেজটা এটা কিন্তু আমার হচ্ছে কি যে এই যে মেটাল এবং সেমিকন্ডাক্টর যে ওয়ার্ক ফাংশন ডিফারেন্সেস কিন্তু সমান হবে, মানে এই ডিফারেন্সের কারণেই কিন্তু আসলে এই যে এদের মধ্যে যে ওয়ার্ক ফাংশনের যে ডিফারেন্সটা আছে এই ডিফারেন্সের কারণেই কিন্তু আসলে এখানে কিন্তু একটা ব্যান্ডের বেন্ডিং হইতেছে অ্যালাইনমেন্টের জন্য। সো এটাকে কম্পেনসেট করার জন্য হইতেছে এখানে কি গেটে একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করে তারপর হইতেছে আমাকে ফ্ল্যাট করতে হবে, এটা হচ্ছে আমার ফ্ল্যাট ব্যান্ড কন্ডিশন। ওকে, এটা একটা বিষয় যে ওয়ার্ক ফাংশনের যে ডিফারেন্স যেটা বললাম। ঠিক আছে, আর সেকেন্ড হইতেছে আমাদের যে অক্সাইড ইন্টারফেসের মধ্যে আমাদের অক্সাইড যেটা আছে অক্সাইডের মধ্যে আমাদের কি এখানে কিছু অক্সাইডের কিছু পজিটিভ চার্জ থাকে, অক্সাইড চার্জ কিছু থাকে, পজিটিভ লেজারের কিছু পজিটিভ চার্জ থাকে। আরেকটা জিনিস হতেছে যে আমাদের যে সিলিকন এবং সিলিকন ডাইঅক্সাইড, ঠিক আছে, এদের যে ইন্টারফেসে কিছু এই সিলিকনের কিছু ইনকমপ্লিট কিছু বন্ড থাকে। ঠিক আছে, যখন যেটা হয় ম্যাটেরিয়ালে যখন হতেছে পরিবর্তন হচ্ছে সিলিকন থেকে সিলিকন ডাইঅক্সাইড হতে বুঝতে পারতেছে ম্যাটেরিয়ালে পরিবর্তন হচ্ছে, তো সেখানে আসলে সিলিকন ডাইঅক্সাইডের কিছু যেমন আপনি যদি সিলিকন ক্রিস্টালের কথা চিন্তা করেন সেখানে আসলে কিছু কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। ঠিক আছে, কিন্তু এই ইন্টারফেসে গিয়ে কিছু আসলে আমার ইনকমপ্লিট কিছু বন্ড কিন্তু থেকে যায়। এই ইনকমপ্লিট বন্ডের কারণে যেটা হয় যে এখানে কিছু পজিটিভ চার্জ আসলে ইনডিউস হয় এই সেমিকন্ডাক্টর এবং যে ইনসুলেটর বা অক্সাইডের যে ইন্টারফেসে কিছু পজিটিভ চার্জ ইন্ট্রোডিউস হয়। তো একটা হতেছে যে আমার অক্সাইডের মধ্যে কিছু পজিটিভ চার্জ এমনি থাকতে পারে, আর পাশাপাশি হতেছে যে এই যে ইন্টারফেসের মধ্যে কিছু পজিটিভ চার্জ আপনার হতেছে ইনডিউস হয়। তো এদের কারণেও কিন্তু আসলে যেটা হয় যে ইনিশিয়ালি কিন্তু আমার যেটা হতে পারে যে এখানে যে আমি দেখাইলাম যে এই ব্যান্ডটা যে বেন্ডিং হয় এখানে যদি কিছু পজিটিভ চার্জ থাকে সেই পজিটিভ চার্জের কারণেও কিন্তু আসলে কি হতে পারে যে আমার এখানে ব্যান্ডের কিন্তু একটা বেন্ডিং হতে পারে। ঠিক আছে, এই ব্যান্ডের বেন্ডিংটা যে খালি যে ওয়ার্ক ফাংশন ডিফারেন্সের কারণে যে হবে সেটা না, বরং এই পজিটিভ চার্জের কারণে হবে, কারণ যেখানে পজিটিভ চার্জ থাকে সেখানে এনার্জি কি হয়, ইলেকট্রন এনার্জি সেখানে কি হয়ে যায়, কমে যায়। ঠিক আছে, ওকে। তো যেটা বলছিলাম যে আমাদের এই পজিটিভ চার্জ আমাদের যে ইফেক্টিভ আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে এখানে আমরা হচ্ছে একটা ইফেক্টিভ পজিটিভ চার্জ অ্যাট ইন্টারফেস। ঠিক আছে, এটা ইন্টারফেসে আমরা একটা ইফেক্টিভ পজিটিভ চার্জের কথা বলি যেটাকে আমরা বলতেছি ধরেন হচ্ছে কিউআই। ঠিক আছে, কিউআই। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে যদি এদের এই ইফেক্টটাকে যদি আপনার রিডিউস করার জন্য, ঠিক আছে, রিডিউস করে যদি আমার ফ্ল্যাট ব্যান্ড যদি অ্যাচিভ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু এটা পজিটিভ চার্জ, তো পজিটিভ চার্জকে আমার নালিফাই করার জন্য কি দরকার, নেগেটিভ চার্জ দরকার। তার মানে এখানেও কিন্তু আমার গেটে কি একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। তাহলে এইখানেও যেটা হচ্ছে আমার ফ্ল্যাট ব্যান্ড কন্ডিশনে যে জিনিসটা আসলে এখানে হবে সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, এরকম আগের মতোই যে এখানে একটা নেগেটিভ একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, এই ভ্যালুটা কিন্তু ভিজিটা কিন্তু নেগেটিভ। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ এর সমান, এটা হচ্ছে আমার ফ্ল্যাট ব্যান্ড। দেখেন আমার যে সেমিকন্ডাক্টর সাইডে কিন্তু পুরো ব্যান্ডটা কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা যেটা হচ্ছে এবং এই ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজটাকে আমরা আসলে বলতেছি, মানে এই ক্ষেত্রে অক্সাইড চার্জের জন্য যে ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজটা সেটাকে আমরা বলতেছি মাইনাস কিউআই বাই সিআই। সিআইটা হচ্ছে অক্সাইডের যে ইয়াটা বা ইনসুলেটরের, অক্সাইডটা আসলে বেসিক্যালি ইনসুলেটর, এই আইটা দিয়ে আসলে ইনসুলেটর বোঝায়। তো ইনসুলেটরের যেই যে ক্যাপাসিটেন্স, যে এটাকে আমরা বলতেছি আসলে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের সাথে বলতেছি, এটাকে ফিক্স বলতেছি, ভোল্টেজের সাথে ইন্ডিপেন্ডেন্ট বলতেছি। ঠিক আছে, আর ভোল্টেজটা যেহেতু নেগেটিভ এজন্য এখানটা মাইনাস ইউজ করা হয়েছে, আর কিউটাতে হচ্ছে কি যে ইফেক্টিভ যে চার্জটা। ঠিক আছে, তাহলে আমরা যদি এই দুটো ইফেক্টকে যদি কনসিডারেশনের মধ্যে নিই তাহলে আমাদের যেটা হতেছে আমাদের ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজটা তখন এরকম আসতেছে যে একটা হইতেছে এই মেটাল এবং সেমিকন্ডাক্টর ওয়ার্ক ফাংশন ডিফারেন্সের জন্য যে পার্টটা, আর একটা হইতেছে এই যে ইফেক্টিভ যে পজিটিভ চার্জ এট ইন্টারফেস এটার জন্য আসলে। তাহলে আমাদের ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজটা কিন্তু আমরা এইভাবে করে বের করতে পারি। আর এখানে যেটা হইতেছে 5ms কিন্তু আসলে নেগেটিভ, এজন্য আগে তার আলাদা করে মাইনাস বসাই। ঠিক আছে, এটা এমনি নেগেটিভ, আর এটা তো বললামই যে আমার যেহেতু নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা লাগতেছে সো ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজটাকে আমরা এইভাবে বলতেছি। তো এই যে জিনিসগুলো আমি দেখালাম, তো এই জিনিসগুলোকে যদি আমরা ইনকর্পোরেট করি তাহলে ইনকর্পোরেট করলে আমরা যেটা হতেছে যে আমাদের যে থ্রেশহোল্ড ভোল্টেজ যেটাকে আমরা বলতেছি, থ্রেশহোল্ড ভোল্টেজের জন্য আমরা কিছুক্ষণ আগে কিন্তু একটা এক্সপ্রেশন অলরেডি দেখিয়েছি আইডিয়াল কেসের জন্য, এবং আমরা বলেছিলাম যে আমাদের আইডিয়াল কেসের জন্য থ্রেশহোল্ড ভোল্টেজের এক্সপ্রেশনটা আসবে হচ্ছে কি এরকম,
ঠিক আছে, সেখানে কিন্তু এই যে রিয়েল যে এই যে সারফেসের যে ইফেক্ট গুলো, ঠিক আছে, সেখানে যে ইন্টারফেস চার্জ আছে বা ওয়ার্ক ফাংশন ডিফারেন্স, সেগুলো কিন্তু এখানে কিন্তু নাই। সো জাস্ট কি হবে যে এটার সাথে হচ্ছে এই যে টার্মটা, যে এই টার্মগুলো জাস্ট হচ্ছে কি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা আসলে কি হবে, ফ্ল্যাট ব্যান্ড তা জাস্ট তার সাথে অ্যাড হয়ে যাবে QD CI by 2πf, বা আমরা যদি এই ফ্ল্যাট ব্যান্ডটাকে যদি রিপ্লেস করে দিই তাহলে কি আসবে, 5ms। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আসলে এরকম দাঁড়াচ্ছে, এবং এটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে ম্যাথ প্রবলেমে কিন্তু ইউজ করা লাগবে। রিয়েল যে ইয়াটা রিয়েল সিচুয়েশনের জন্য আসলে আমাদের এই যে পার্টটা, ফ্ল্যাট ব্যান্ডের যে পার্টটা, এটাই কিন্তু আমরা হিসাব করতে হবে। এই পার্টটাই হলো অতিরিক্ত, এটার এক্সপ্রেশনটা এখানে জাস্ট বসানো হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে স্যাচুরেশন ভোল্টেজের জন্য এক্সপ্রেশন। আচ্ছা, এরপর যেটা হচ্ছে আমাদের মোটামুটি আসলে আরো অনেক কিছু বলা যেত, আমাদের মোটামুটি আমরা আমাদের আলোচনা মসফেটের থিওরিটিক্যাল আলোচনাটা এই পর্যন্ত রাখতেছি। আমরা হচ্ছে একটা ম্যাথ প্রবলেম আলোচনা করে আসলে শেষ করব ইনশাআল্লাহ। ওকে, আমরা এখন एग्जांपल 6.1 নিয়ে আলোচনা করব। আমাদের একটা n প্লাস পলিসিলিকন গেট আছে nmos, যেটার হচ্ছে কি p টাইপ সিলিকন সাবস্ট্রেট আছে, এবং সেটার হচ্ছে কি অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন আছে, ডোপিং কনসেন্ট্রেশন দেওয়া আছে, অক্সাইড যে থিকনেস সেটাও দেওয়া আছে, আর যেটা হচ্ছে ইফেক্টিভ ইন্টারফেস চার্জ সেটার পরিমাণটা আমাদের এখানে গিভেন আছে। এখন কিউটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, যেটা বলা হচ্ছে যে ইনসুলেটরের চার্জ বা অক্সাইডের যে চার্জ, এবং হচ্ছে যে মিনিমাম যে ক্যাপাসিট্যান্সটা আমরা সিভি ক্যারেক্টারিস্টিক পাবো সেটা হিসাব করার জন্য বলা হয়েছে। এবং আমাদের যেটা হচ্ছে ডিপ্লিশন উইথ, তারপর হচ্ছে আমাদের ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ এবং থ্রেশহোল্ড ভোল্টেজটাকে হিসাব করার জন্য বলা হয়েছে। তো আমরা সলিউশনটা শুরু করি। তো প্রথমে আমরা যেটা ক্যালকুলেট করব, ইনিশিয়ালি আমাদের যে ইনফরমেশন আছে, এই যে ডোপিং কনসেন্ট্রেশন, অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন আছে, সেই ইনফরমেশনটাকে ইউজ করে আমরা হচ্ছে এই যে ইন্ট্রিনসিক লেভেল এবং ফার্মি লেভেলের যে ডিফারেন্স, ঠিক আছে, যেটাকে আমরা হচ্ছে 5f বলতেছি ইলেকট্রন ভোল্টে, 5 যদি বলি ইলেকট্রন ভোল্ট কিউ দিয়ে গুণ করে আসলে জুলে কনভার্ট করা হয়েছে, সেটা ক্যালকুলেট করি। সেটার এক্সপ্রেশনটা হবে এইরকম, সেটা ইতিমধ্যে থিওরিতে ডিসকাস করা হয়েছে। এবং যেটা হচ্ছে যে এখানে কিন্তু এই কেটি বাই কিউ, ঠিক আছে, ইলেকট্রন ভোল্টে একটা ভ্যালু বসানো হচ্ছে, এবং এটার ভ্যালু আসতেছে 3.29 ইলেকট্রন ভোল্ট। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা হচ্ছে গিয়ে এখানে ম্যাক্সিমাম ডিপ্লিশন উইথ যেহেতু আমাদেরকে হিসাব করতে হবে, সো আমরা হচ্ছে গিয়ে এখানে স্ট্রং ইনভার্সন ধরে নিব। তো স্ট্রং ইনভার্সনের জন্য আমাদের এই যে সারফেস পটেনশিয়ালটা আছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে, সেটা হচ্ছে টোয়াইস এফ এর সমান হয়, টোয়াইস 5f এর সমান হয়। এখানে 5f এর ভ্যালুটা তো আমরা আগেই ক্যালকুলেট করে নিলাম। তো আমরা হচ্ছে কি এই এক্সপ্রেশনে যদি টোয়াইস 5f যদি এখানে বসাই 5 এর জায়গায়, তাহলে 2 গুণ হয়ে 4 হয়ে যায়, 4 কে রুট করলে সেটা 2 আকারে বাইরে চলে আসে। ঠিক আছে, অর্থাৎ এক্সপ্রেশনটা দেখতে তখন এইরকম হবে যদি এই এক্সপ্রেশনটা আমরা যদি এটার মধ্যে বসাই, এবং এখানে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, এখানে 5টা হচ্ছে পারমিটিভিটি, সিলিকনের যেই ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট আছে তার সাথে হচ্ছে একটা এপসাইলন 0, ঠিক আছে, আমাদের ভ্যাকুয়ামের যে পারমিটিভিটি সেটা গুণ করে হচ্ছে সিলিকনের জন্য যে পারমিটিভিটি সেটা হিসাব করা হচ্ছে, আর বাকি সব ভ্যালু তো দেওয়া আছে কি হচ্ছে ইলেকট্রনের চার্জ। সো এখান থেকে আমরা যেটা হচ্ছে যে আমরা মাইক্রোমিটারে যেটা দেখতেছি 0.415 মাইক্রোমিটার, এটা হচ্ছে ম্যাক্সিমাম যে ডিপ্লিশন উইথটা, অর্থাৎ এই আমাদের যে অক্সাইড এবং সেমিকন্ডাক্টর এই যে ইন্টারফেস থেকে সেমিকন্ডাক্টরের ভিতরে ম্যাক্সিমাম কতটুকু হচ্ছে আমার ডিপ্লিশন হবে, সেটা হচ্ছে যে এই এতটুকু, সেই লেন্থটা হচ্ছে এটা। ওকে, এবার আমরা যেটা করি যে আমরা যেহেতু ম্যাক্সিমাম ডিপ্লিশন উইথটা পেয়ে গিয়েছি, তাহলে আমরা ডিপ্লিশন রিজিয়নে আমাদের অ্যাকসেপ্টরের যে অ্যাটম গুলো আছে, ঠিক আছে, ওখান থেকে যদি আমার হোল যদি ডিপ্লিট হয়ে যায় তাহলে সেগুলো নেগেটিভলি চার্জড হয়ে যায়। সো সেই নেগেটিভ চার্জের পরিমাণটা আমরা এই ফর্মুলা থেকে ক্যালকুলেট করতে পারি। এটার ইউনিট কিন্তু কুলম্ব পার সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, দেখেন এই যে Na যেটা আছে এটা হচ্ছে পার সেন্টিমিটার কিউব, আর এটার ইউনিট হচ্ছে সেন্টিমিটার, গুণ করলে পার সেন্টিমিটার স্কয়ার আসে, তার সাথে আগে একটা কুলম্ব গুণ আছে। ঠিক আছে, আর অ্যাকসেপ্টর অ্যাটম গুলো যেহেতু ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জ হয়, এজন্য এখানে চার্জের পরিমাণটা নেগেটিভ দেখানো হচ্ছে। সেটাও এখানে আমরা ভ্যালু বসিয়ে দিই, এই যে Wm যেটা আমরা কিছুক্ষণ আগে বের করলাম, সেটা যদি এখানে বসিয়ে দিই তাহলে জিনিসটা এরকম আসে। ওকে, আমাদের এখন হচ্ছে কি রিয়েল সিনারিওর জন্য আসলে আমাদেরকে হচ্ছে ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ, থ্রেশহোল্ড ভোল্টেজ হিসাব করতে হবে। তো এটার জন্য আমরা জানি যে আমাদের হচ্ছে কি মেটাল সেমিকন্ডাক্টর যে ওয়ার্ক ফাংশন যে ডিফারেন্স থাকে সেটার কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। ঠিক আছে, তো আপনাদের বইয়ের 6.17 এই ফিগারটা দেখানো হচ্ছে, সেখান থেকে হচ্ছে আপনার n প্লাস যে সিলিকন আছে, আমরা এখানে যদি পি সিলিকন হিসাব করেছে, ঠিক আছে, তো এটার জন্য আমার যেই
এই যে ডিফারেন্সটা ওয়ার্ক ফাংশন ডিফারেন্সটা -0.95 না হয়েছে, এরকম কোন একটা জায়গা থেকে না হয়েছে। ওকে, তো আমরা এই ইনফরমেশনটাকে ইউজ করব। তো তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে অক্সাইডে আমরা একটা একটা করে আগাচ্ছি। আমরা ফার্স্টে সেমিকন্ডাক্টরের জন্য ক্যালকুলেশনটা শেষ করলাম, তারপর হচ্ছে আমরা অক্সাইডের সাইডে যদি ক্যালকুলেশনে আসি, তো অক্সাইডের জন্য আমাদের হচ্ছে কি ইফেক্টিভ ইন্টারফেস চার্জ ডেনসিটি দেওয়া আছে। তো সেখানে জাস্ট একটা কিউ ছিল, ওই কিউটা জাস্ট কিউটা হচ্ছে ইলেকট্রন চার্জ, সেটা গুণ করে হচ্ছে কুলম্ব পার সেন্টিমিটার স্কয়ারে চার্জ বের করা হচ্ছে। এবং আমরা যদি এই অক্সাইডের যে জন্য যে ক্যাপাসিটেন্স, ঠিক আছে, পার ইউনিট এরিয়াতে ক্যাপাসিটেন্সটা আমরা এইভাবে বের করতে পারি। এখানে এপসাইলন আই যেটা সেটা হচ্ছে অক্সাইডের জন্য আমার পারমিটিভিটি। সো অক্সাইডের পারমিটিভিটি হচ্ছে অক্সাইডের ডাইরেক্টলি কনস্ট্যান্ট, সিলিকন ডাইঅক্সাইড হয়তো এখানে অ্যাসিউম করা হচ্ছে। তো এখানের জন্য আপনার 3.9 হচ্ছে গিয়ে ডাইরেক্টলি কনস্ট্যান্ট, তার সাথে হচ্ছে গিয়ে যে ফ্রি স্পেসের যে পারমিটিভিটি সেটা গুণ করা হচ্ছে। আর অক্সাইডের থিকনেস যেটা হচ্ছে 100 অ্যাংস্ট্রম দেওয়া ছিল, সেটাকে যদি আমরা যদি ইউনিটে কনভার্ট করি তাহলে হচ্ছে কি এটা মোস্টলি সেন্টিমিটার যেহেতু দেওয়া আছে, সো এটা হয়তো সেন্টিমিটারে কনভার্ট করা হচ্ছে। তো এভাবে করে হচ্ছে কি আমরা ইউনিটটা কনভার্ট করে তারপর হচ্ছে গিয়ে আমরা এই ক্যালকুলেশনটা করতে পারি। এবার হচ্ছে ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ। তো আমাদের যেহেতু আমরা বলেছি আসলে আমরা একটা রিয়েল সেমিকন্ডাক্টরের জন্য বা রিয়েল মসফেটের জন্য আসলে ক্যালকুলেশন গুলো করব, অর্থাৎ ওই নন আইডিয়াল ইফেক্ট গুলো ধরেই আমরা করব। সো আমাদের ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ যেটা হচ্ছে আপনারা জানেন সেখানে দুটো ইফেক্ট থাকে, একটা হচ্ছে ওয়ার্ক ফাংশন ডিফারেন্স, আর একটা হচ্ছে কি এই যে আমাদের যে অক্সাইডের যে ইন্টারফেস চার্জ থাকে সেটা একটা ইফেক্ট থাকে, এবং এটার ফর্মুলাটা হচ্ছে এরকম, সেটাও থিওরিতে আলোচনা করা হয়েছে। তো এই ভ্যালুগুলো যেগুলো আমরা এখানে পেলাম সেগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজটা হচ্ছে -0.969। অর্থাৎ এই ভোল্টেজটা যদি আমরা গেটে অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে গিয়ে আমাদের সেমিকন্ডাক্টর সাইডে আমরা একটা ফ্ল্যাট ব্যান্ড পাবো, ঠিক আছে। এবং ফাইনালি যদি আমরা এটা জানি তাহলে ওখান থেকে আমরা খুব সহজেই হচ্ছে গিয়ে আমাদের যে থ্রেশহোল্ড ভোল্টেজটা সেটা আমরা হিসাব করে নিতে পারি। তো থ্রেশহোল্ড ভোল্টেজের জন্য ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজটা আমরা যদি ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজটা বাদ দিয়ে হিসাব করি তাহলে আসলে আইডিয়াল কেস হয়, বাট আমরা এখানে প্র্যাকটিক্যাল কেসের জন্য হিসাব করছি। সো আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজটাকে নিয়েই আমাদেরকে আসলে বেসিক্যালি হিসাবটা করতে হবে। তো যেটা হচ্ছে যে এখানে অলরেডি হচ্ছে ডিপ্লিশনের জন্য যে চার্জ সেটা হিসাব করা হচ্ছে, তারপর হচ্ছে ইনসুলেটরের জন্য যেই ক্যাপাসিটি সেটাও আমরা জানি, এবং 2.5 তো আমরা কিছুক্ষণ আগে প্রথম স্লাইডে দেখিয়েছি। তো এই সব ভ্যালু কিন্তু আসলে জানি, সেখান থেকে আমরা থ্রেশহোল্ড ভোল্টেজটা যেটা হচ্ছে -2.15 ভোল্ট আমরা হিসাব করলাম। এবং ফাইনালি আমরা যেটা হিসাব করবো সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স। তো ক্যাপাসিটেন্স আমরা জানি আসলে ইনসুলেটর ক্যাপাসিটেন্স এবং সেমিকন্ডাক্টর ক্যাপাসিটেন্সের আসলে সিরিজ কম্বিনেশন। তো এই ক্ষেত্রে আমরা যদি স্ট্রং ইনভার্সন ধরি, তো স্ট্রং ইনভার্সনে আসলে সেমিকন্ডাক্টর ক্যাপাসিটেন্সকে ডিপ্লিশন ক্যাপাসিটেন্সের সমান ধরা যায়। তো আমাদের হচ্ছে কি এটার মিনিমাম ভ্যালু বের করতে হবে। তো ক্যাপাসিটরের সিরিজ কম্বিনেশন আসলে রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশনের মতো। তো আমরা জানি যে রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশনে ভ্যালু কখন মিনিমাম হয়, যখন কোন একটা রেজিস্ট্যান্স এর মধ্যে যখন মিনিমাম হয় তখন, বা একটা রেজিস্ট্যান্স যদি আপনি ফিক্সড থেকে আরেকটা রেজিস্ট্যান্সকে ভ্যারি করেন, ভ্যারি করতে করতে যদি মিনিমাম ভ্যালুতে পৌঁছান তাহলে হচ্ছে মিনিমাম হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবেন। ঠিক তেমনি আমাদের এখানে দেখেন এই দুটো ক্যাপাসিট্যান্সের মধ্যে কিন্তু ইনসুলেটর ক্যাপাসিট্যান্সটা ফিক্সড। এটাকে যদি আমি প্যারালাল প্লেট ক্যাপাসিটরের সাথে তুলনা করি তাহলে আসলে এটা আসলে ফিক্সড, কিন্তু এই ডিপ্লিশন ক্যাপাসিট্যান্সটা কিন্তু আসলে ভোল্টেজের ফাংশন, ঠিক আছে। এটা হচ্ছে ভোল্টেজের সাথে ডিপ্লিশন উইথ যেহেতু ভোল্টেজের সাথে চেঞ্জ হয়, সো এটা হচ্ছে ভোল্টেজের ফাংশন। সো এই যে ডিপ্লিশন ক্যাপাসিট্যান্স আছে সেই ডিপ্লিশন ক্যাপাসিট্যান্সের মিনিমাম ভ্যালু যখন আমার মিনিমাম হবে, ঠিক আছে, মিনিমাম হলেই কিন্তু আমার হচ্ছে কি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স পরিমাণ মিনিমাম হবে। তাহলে এটার ভ্যালু মিনিমাম কখন হবে, যখন আমার ফুল ডিপ্লিশন হবে। খেয়াল করে দেখেন এই ডাব্লিউটা যখন এটা যখন ম্যাক্সিমাম ভ্যালু হবে তখনই তো সিডি এর ভ্যালু তখন মিনিমাম হবে। সো ডাব্লিউ এর যেটা বা ডিপ্লিশন উইথ ম্যাক্সিমাম ভ্যালু তো অলরেডি আমরা ক্যালকুলেট করেই এসেছি। তো সেখান থেকে আমরা হচ্ছে ডিপ্লিশন ক্যাপাসিট্যান্স আবারও হচ্ছে যে ডিপ্লিশন রিজিয়ন যেহেতু সেমিকন্ডাক্টর সাইড বা সিলিকন সাইডে যেহেতু ফর্ম করে, সো এখানে কিন্তু এই এপসাইলন যেটা পারমিটিভিটি কিন্তু সিলিকনের জন্য বসানো হয়েছে, ঠিক আছে। তারপর যেটা করেছে যে আমরা ক্যাপাসিটর সিরিজ কম্বিনেশন ফর্মুলা হচ্ছে এরকম। তো আমাদের এটাকে তখনই মিনিমাম বলবো যখন হচ্ছে যে সিডিটা আমাদের কি হয় মিনিমাম হয়, সিডিটা যখন সবচেয়ে ছোট হয় তখনই হচ্ছে এটার ভ্যালু কি হবে মিনিমাম হবে। সো এটার এই সিডি এর মিনিমাম ভ্যালু কিন্তু আসলে এটাই, ঠিক আছে। সিআইটা কিন্তু ফিক্সড, ইনসুলেটর ক্যাপাসিট্যান্স ফিক্সড। সো এই মিনিমাম ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে আমরা যেটা হচ্ছে যে টোটাল যে ক্যাপাসিট্যান্স যেটা এই দুটো সিরিজ ক্যাপাসিট্যান্সের মিনিমাম ভ্যালুটা এভাবে আমরা বের করতে পারি। তো এই ছিল আমাদের ম্যাথ প্রবলেমটা, এক্সাম্পল 6.1।